এখন দেখেন এখানে আমাদের, এখন আমরা একটু ডিটেলস দেখবো আর কি, একটু পড়ালেখা করবো আর। এখন দেখেন এখানে অনেকগুলো ক্যাম্পেইন গোল আছে, ক্যাম্পেইন গোল আর ক্যাম্পেইন অবজেক্টিভ যাই বলেন, সেটা হলো যে দেখেন সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড কনসিডারেশন এন্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর অ্যাপ প্রমোশন। এটা জাস্ট কিছু না, এগুলো হচ্ছে যে গুগল প্রিডিফাইন্ড দিয়ে দিয়েছে। যদি আপনি গুগলের কথা মতো না চলেন তাহলে এখানে ক্রিয়েট করেও আপনি আপনার মতো নিতে পারেন। যাই হোক, ওইটা আমরা পরে আসি। এখন ধরেন যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে, আচ্ছা একজন একটা ছোট্ট কোশ্চেন করি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কাকে বলে? আমি বলবো, যেমন স্যার বলি, হ্যাঁ হ্যাঁ বলেন, একদম বলেন। যেমন ধরেন কেউ একটা কোম্পানি দিছে, তার কোম্পানিটাকে প্রচার করার জন্য বা ব্র্যান্ড মানে যেটা অধিকাংশ মানুষ দেখবে বা এক নামে চিনবে, সেটাকে আমরা ব্র্যান্ডিং করার জন্য মানে ক্যাম্পেইন করে থাকি। যেমন ব্র্যান্ড কি দুই নামেও চেনে নাই? না, ব্র্যান্ড তো ব্র্যান্ডই, মানে তাদের মানে যাতে এক নামেই চিনে আর কি। মানে দুই নামে চেনে কিনা সেটা জিজ্ঞেস। চিনতে ভাইয়া পারে। আমি বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন। অ্যাকচুয়ালি ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে এমন একটা টেকনিক বলা যায়, অথবা এমন একটা ওয়ার্ড, ব্র্যান্ডিং যেটাকে বলা হয়। এটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে হয় অনেকগুলো ক্রাইটেরিয়া মেনটেন করে, অনেকগুলো মানে অনেকগুলো সেশন, অনেকগুলো ক্রাইটেরিয়া বলা যাচ্ছে, একলিস্ট অথবা ক্রাইটেরিয়া যেতে গেলে টপ অফ দ্য মাইন্ডে থাকার জন্য যতগুলো কাজ করা দরকার, অতগুলো কাজ করেই অ্যাকচুয়ালি একটা প্রতিষ্ঠান ব্র্যান্ডিং দাঁড় করাইতে পারে। তার আগে পারে না। যখনই টপ অফ দ্য মাইন্ডে আপনি আসতে পারবেন, তখনই অ্যাকচুয়ালি মানুষ এটাকে ব্র্যান্ড বলে বলে। তার জন্য যা যা করা লাগে, অফলাইন অ্যাক্টিভিটিস, অনলাইন অ্যাক্টিভিটিস, এবং প্রতিষ্ঠানের ওরা যেটা নিয়ে কাজ করে ওটার তো কোয়ালিটি থাকতেই হবে। আমি মনে হয় পুরোটা বুঝাইতে পারি না। আপনি তো আমার প্রশ্নই বোঝেন নাই। হয়নি। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, ফরগেট ইট। আচ্ছা, এই যে কিছু কিছু কথা আছে না, আমার একটু সময় দেন, হ্যাঁ 5 মিনিট আর কি, মানে আমি আপনাদের সাথে কথাই বলবো, মানে ভাব আসুক আর। কিছু কিছু কথা ইয়া আছে না, যে যে যেমন ও একটা খুব দারুণ কথা বলছে, যে টপ অফ দ্য মাইন্ডে থাকার জন্য যা যা করার দরকার, এইভাবে কোনো আনসার কোনোদিন কাউকে দিবেন না। যা যা করার দরকার মানে কি? আপনি 3টা জিনিস জানেন, সেই 3টাই বলেন যে ভাই এই এই করতে হবে। যা যা করার দরকার এই ধরনের কথা বলা যাবে না, মানে ভাসমান কথা বলে আর কি এইগুলোকে, বুঝতে পারছেন? আচ্ছা, মানে যে কোনো একটা প্রোডাক্ট বা ব্র্যান্ড আমরা যখন মার্কেটে প্রথম নিয়ে আসি, তখন আমাদের প্রথম দায়িত্ব কর্তব্য হলো যে ওই ব্র্যান্ডটা সম্পর্কে মানুষকে জানানো। এখন ওই ব্র্যান্ডটা সম্পর্কে মানুষকে জানানো, আমি কি জানাবো? তাহলে ব্র্যান্ডটা সম্পর্কে যদি আপনি মানুষকে জানাতে চান, তাহলে আপনার কি করতে হবে? অন্তত সেই কমিউনিকেশনের মধ্যে এমন কিছু থাকতে হবে অন্তত যাতে তারা বুঝে যে হ্যাঁ এই ব্র্যান্ডটা নতুন আসছে, এইটা নিয়ে কাজ করে। কথাটা বুঝতে পারছেন? দ্যাট ইজ কল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। খুব সংক্ষেপে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হলো যে আপনি কোনো আবার এমনও হতে পারে যে আপনার একটা কোম্পানি বেশ কিছুদিন ধরে রান করছে, 5 বছর বয়স, আপনি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, সেই প্রোডাক্টটাও কিন্তু মানুষকে জানাতে হবে। আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনার কোম্পানি সম্পর্কে মানুষ জানে, কিন্তু ওই প্রোডাক্টটা সম্পর্কে জানে না। এই যে ওই প্রোডাক্টটা সম্পর্কে জানানোর জন্য আমরা যে ধরনের ক্যাম্পেইন করি, দ্যাট ইজ কল্ড অ্যাওয়ারনেস। এখন এইখানে কি থাকবে? এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হলে আমার কি লাগবে? তাহলে কমিউনিকেশনের মধ্যে আমরা ভিডিও বানাই, ইমেজ বানাই আর টেক্সট লিখি, যাই করি, সেই কমিউনিকেশনের মধ্যে একদম প্রথম অবস্থায় অবশ্যই আপনার সেখানে ভিজিবিলিটি থাকতে হবে, আপনার লোগোটা, আপনার ট্যাগ লাইনটা, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কমিউনিকেশন হিসেবে, কপি হিসেবে থাকতে পারে যে আপনি অন্তত কি করেন। খুব ক্লিয়ার কথা। এখন ধরেন আপনি শুধুমাত্র লোগো দিলেন, ধরেন স্কিল অ্যাপার, কিছু লোগো আছে, যেমন কিছু নাম আছে যে নামগুলো দেখে কিন্তু বোঝা যায় না। যেমন অ্যাপেল যখন প্রথম দুনিয়ায় আসছে, তখন যদি অ্যাপেলের লোগোটা দিত,
তাহলে নিশ্চয় যদি আর কোনো কথা না লিখতো, শুধু অ্যাপেলের লোগোটা আমার সামনে ছেড়ে দিল, তাহলে আমরা ভাবতাম নিশ্চয় এইটা মনে হয় কোন একটা স্টোরের দোকান, সেখানে আপেল বিক্রি করে, ঠিক না? কিন্তু এখন কি তাই মনে হয়? এখন বরং হচ্ছে যে অ্যাপেল শব্দটা আমাদের মাথায় আসলে আমাদের কিন্তু প্রথম চিন্তা হয় আইফোন বা ম্যাক, ওই কম্পিউটারের কথা, বরং আপেলের কথাই মনে হয় না, ঠিক না? সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস হলো যে আমার কোনো প্রোডাক্ট আর সার্ভিস অথবা আমার নিউ কোম্পানি লঞ্চ করেছি, সেই কোম্পানি লঞ্চ করলেও কি নিশ্চয় আমরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটে আসতেছি, সেইটা মানুষের মধ্যে আমরা জানাবো। বাট এই কমিউনিকেশনে অবশ্যই আপনি ইমেজ বানান আর টেক্সট অ্যাড দেন আর ভিডিও অ্যাড দেন, সেখানে অন্তত খুব শর্ট টাইমের মধ্যে এই জিনিসগুলো, এখানে কিছু গাইডলাইন আছে, যেমন 15 সেকেন্ডের মধ্যে অ্যাড দেয়া ভালো যদি আপনি ভিডিও বানান। তারপর হচ্ছে ক্রিয়েটিভ গুলো, সেই ভিজুয়াল গুলো অবশ্যই যেন আপনার লোগোটা, আপনার ফন্ট, কালার, থিম, এই জিনিসগুলো যেন খুব ভালোভাবে ভিজুয়াল হয় এবং অন্তত ওই কন্টেন্টটা দেখে যেন বুঝতে পারে ও এই লোগো, এই মানে সে যেন বুঝতে পারে যে ও এই কোম্পানিটা আসছে, সে এই প্রোডাক্ট আর সার্ভিস নিয়ে আসছে, এতটুকুই, আর কিচ্ছু না। আমরা কিছুই করতে চাই না, শুধুমাত্র তাকে বোঝাতে চাই যে ভাই আমি আসছি, আমি এই সার্ভিস বা এই প্রোডাক্টটা তোমাদের নিয়ে। কথা কি বোঝা গেছে না যায় নাই? টপ অফ দা মাইন্ডে হচ্ছে বহু পরে, মানে অলরেডি আপনার ব্র্যান্ডটা সম্পর্কে জানে, আপনার ব্র্যান্ডটা সম্পর্কে জানে। ওই যে একটা কথা আছে না, মনের চোখের আড়াল তো মনের আড়াল, তো ব্র্যান্ডটা সম্পর্কে যেমন লাখ সামান, এটা সবাই চিনে, কিন্তু তারপরও হচ্ছে ওরা সবসময় অ্যাড চালায় যাতে ওদের টপ অফ দা মাইন্ডে থাকে। এটা হচ্ছে বহু পরে, যখন আপনার ব্র্যান্ডটা সম্পর্কে মানুষ সবাই জানে, তখন যে ক্যাম্পেইন গুলো করা হয় টপ অফ দা মাইন্ডে রাখার জন্য। বাট এটাও হচ্ছে যে অবশ্যই ব্র্যান্ড বিল্ডিং বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই বলতে পারেন, বা ব্র্যান্ডটাকে ওই যে এটার ইকুইটি বলে আর কি, ব্র্যান্ড ইকুইটি ধরে রাখার জন্য। যাই হোক, অত দূর আমরা যাচ্ছি না, এমবিএ এর ক্লাস যেহেতু নিচ্ছি না। আচ্ছা, এখন হচ্ছে প্রোডাক্ট বা ব্র্যান্ড কনসিডারেশন। ফার্স্ট স্টেজে আপনি কি করলেন? আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানাইলেন, জাস্ট লোগো, থিম, কালার, আপনার ট্যাগলাইন, আপনি কি করেন এটা বুঝাই দিলেন। আপনার ওয়েবসাইট থেকে কিছু আসার দরকার নেই, মানুষ শুধু জানলো, মানুষ শুধু দেখলো। এবার হচ্ছে ব্র্যান্ড, প্রোডাক্ট অর ব্র্যান্ড কনসিডারেশন। এইটা হলো এর পরের স্টেজ, যে তখন হচ্ছে আমার কন্টেন্ট গুলো আরেকটু চেঞ্জ হয়ে যাবে। তখন হচ্ছে মানুষের কাছে আমার এমন কন্টেন্ট যাবে যাতে মানুষ কোনো একটা অ্যাকশন নেয়। আই মিন সে ট্রাই করে দেখবে, আপনার ওয়েবসাইটে আসবে বা আপনার মোবাইল অ্যাপে আসবে, এসে সে এক্সপ্লোর করা ট্রাই করবে যে আসলে আপনি কি করেন। এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে আপনি ভিজুয়াল বা টেক্সট বা আপনি মানে ইমেজ আর ভিডিও যাই বানান, কিন্তু সেখানে আপনার বেনিফিটটাকে তুলে ধরতে হবে যাতে মানুষ একটা অ্যাকশন নেয়। ও আমার এই প্রবলেমটা সলভ হচ্ছে, তাহলে একটু দেখি তো, এক্সপ্লোর করে দেখি ওরা কি সার্ভিস নিয়ে আসছে। কথাটা কি বুঝতে পারছেন না পারেন নাই? ব্র্যান্ডের পরে আমরা যে কনসিডারেশন, তার মানে ভাই আমার এই প্রোডাক্ট তোমার এই প্রবলেমটা সলভ করবে, জাস্ট এক্সপ্লোর করো। এই ধরনের কন্টেন্ট আমাদের তখন হবে। দেখেন কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস স্টেজ এবং প্রোডাক্ট কনসিডারেশন এন্ড ব্র্যান্ড কনসিডারেশন স্টেজে কিন্তু কন্টেন্টের টাইপ ঠিক থাকতেছে, আপনি টেক্সট করেন আর ইমেজ করেন আর ভিডিও করেন, কিন্তু আপনার মোটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমার মানুষকে বলতে হবে যে ভাই তুমি আমার ওয়েবসাইটে আসো, বা আমার শোরুম থাকলে শোরুমে আসো, বা আমার মোবাইল অ্যাপ থাকলে মোবাইল অ্যাপে আসো, এসে আমি যে সার্ভিসটা দিচ্ছি বা যে প্রোডাক্টটা দিচ্ছি সেটা একটু এক্সপ্লোর করে দেখো। বিষয়টি ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার, মোটামুটি ক্লিয়ার ভাই। মোটামুটি কেন, কোন জায়গাটা ধরেন প্রবলেম? শর্ট ব্রিফ দিতেন ব্যাপারটা, এতক্ষণ তো লং ব্রিফ দিছেন, সামারাইজ যেটাকে বলে আর কি। অত ব্রিফ দিব না ভাই, তাহলে এই কোর্স শেষ করতে পারবো না, ফোন 30টা ক্লাস হোক। আচ্ছা, এখন ধরেন আপনার প্রোডাক্ট কনসিডারেশন, এটা স্টেজ 2। এইবার ধরেন মানুষ আপনার সম্পর্কে, মানুষ হচ্ছে যে, আচ্ছা আপনারা একটা ইয়া বলেন তো যে বেনিফিট আর হচ্ছে যে ফিচারের মধ্যে পার্থক্য কি?
কি ভাইয়া বুঝছি বেনিফিট বেনিফিট তো ভাই বেনিফিটই, ফিচার তো সবসময় বেনিফিট নাও দিতে পারে। মানে বেনিফিট তো বেনিফিটই, আর হচ্ছে ফিচার সবসময় বেনিফিট নাও হতে পারে। এটাকে আনসার, মানে আপনাকে আমি প্রশ্ন করলাম ভাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেনিফিট এন্ড ফিচার, আপনি বলবেন বেনিফিট তো ভাই বেনিফিট, তাহলে কি এই আনসারে আপনি ফুল মার্ক পাবেন, এ প্লাস পাবেন? হ্যাঁ, বেনিফিট মানে লাভ, ফিচার মানে বৈশিষ্ট্য। বেনিফিট মানে কি? লাভ। লাভ মানে উপকারটা কি হবে, যে হ্যাঁ, আমি একটা উপকারিতা জিনিস actually। কেন কিনবো, এটার উপকারটা কি? বেনিফিট আমরা এইভাবে চিন্তা করি। আর ফিচার মানে কি? বৈশিষ্ট্য। হ্যাঁ, ফিচার মানে বৈশিষ্ট্য, বাংলা। আচ্ছা শুনে, যেমন ধরেন ফিচার একটা সহজ দেয়া আছে, যেমন ধরেন যে যেমন একটা সেলস এর ট্রেনিং যারা নেবেন তারা দেখবেন এই কথাগুলো ট্রেনাররা বলে যে কখনো ক্লায়েন্টকে ফিচার বলা থেকে বেনিফিট বলবা, তাহলে ওই ডিলটা তুমি ক্লোজ করতে পারবা আগে। ফিচারটা হলো মানে হোয়াট এর আনসার যা পাওয়া যায় সেটা হলো ফিচার, আর হোয়াই এর আনসার যা পাওয়া যায় সেটা হলো বেনিফিট। যেমন ধরেন আপনি বললেন যে তিব্বত কদুর তেল, তিব্বত কদুর তেল এটা কি? এটা একটা নারকেলের তেল। এটা কি? তিব্বত কদুর তেল কি? এটা একটা নারকেলের তেল। ভাই এটা কেন ব্যবহার করব? ভাই এইটা ব্যবহার করলে তোমার মাথা ঠান্ডা থাকবে, তাহলে তুমি ভিডিওগুলো এই ক্লাস শেষে ভিডিওগুলো ঠান্ডা মাথায় দেখতে পারবা। দ্যাট ইজ কল্ড বেনিফিট। কথাটা কি বোঝা গেছে না যায় নাই? বুঝা গেছে ভাই। আচ্ছা, এখন হচ্ছে যে এই প্রোডাক্ট বা ব্র্যান্ড কনসিডারেশন স্টেজে আমরা যে কন্টেন্ট গুলো বানাবো সেখানে ফিচার না, সেখানে সবসময় ফিচার দিলেও যে প্রবলেম তা না, বাট সেখানে হচ্ছে যে সবসময় হাইলাইট করতে হয় বেনিফিট, যাতে মানুষ আমার প্রোডাক্টটা এক্সপ্লোর করতে আসে, আমার প্রোডাক্টটা সে একবার ডেমো নিয়ে দেখতে পারে, অথবা আমার ওয়েবসাইটে এসে আমার বেনিফিট আর কি আছে, কিভাবে নিতে পারি, দাম কত, অ্যাভেলেবেল কিনা মার্কেটে, আমি চাইলে কখন পাবো, মানে প্রোডাক্ট ভেদে আর কি। তখন হচ্ছে এই জিনিসগুলো তারা যাতে এক্সপ্লোর করতে আসে। বোঝা গেছে? এই আচ্ছা, এখন হচ্ছে হ্যালো, আচ্ছা এখন হচ্ছে এর পরের স্টেজটা হলো যে আপনি ওয়েবসাইট ট্রাফিক আনতে পারেন, মানে অলরেডি আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে, তারা আপনার এক্সপ্লোর করে গেছে, এখন তাদেরকে ধাক্কা দিতে হবে, যে ভাই প্রোডাক্টটা তুমি কিনো। এতক্ষণ কিন্তু আমরা কোনো প্রোডাক্ট ধাক্কা দিই নাই, তারে কোনো ধাক্কা দিই নাই যে ভাই তুমি প্রোডাক্টটা কিনো। তাকে আমি বলছি ভাই আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যে ভাই আমি এই কোম্পানি, আমি হচ্ছে এই প্রোডাক্ট মানে এই হলো আমি এই সার্ভিস আমি দিই। কনসিডারেশনে বললাম যে ভাই আমার এই আছে, এইটা তোমার এই ভ্যালু অ্যাড করবে, দ্যাট ইজ কল কিন্তু ভ্যালু বলে মার্কেটিং এর ভাষায়। মানে কোন একটা প্রবলেমের সলিউশন করা মানেই তা আপনি একটা ভ্যালু অ্যাড করলেন, মানে এটাই আপনার ভ্যালু। তো এই তখন যাতে সে এক্সপ্লোর করে। এরপরে হচ্ছে যে যদি ই কমার্স বিজনেস হয়, ই কমার্স বিজনেস বা ধরেন আমরা ওই যে নেমসিপ টেমসিপ যাই বলেন, এই ধরনের প্রোডাক্ট অথবা চাল ডাল দারাজ, এরা কিন্তু এদের কি হয়, এরা কিন্তু ডিরেক্ট এদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে ফেলা দেওয়া যায়, তাই না? তার মানে ওরা হচ্ছে ডিরেক্ট, ওরা কিন্তু এর পরের স্টেজে সেল ক্যাম্পেইন চালাতে পারে। কিন্তু ধরেন একটা বি2বি বিজনেস, অথবা ধরেন লারিব ওর ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলো, কনসিডারেশন স্টেজ গেল, মানুষ দেখলো ওরা কি কি ধরনের প্রোডাক্ট করে, কিডস এর জন্য, উমেন্স এর জন্য আছে, উমেন্স এর জন্য কি কি ভ্যারাইটিস আছে, ওদের শপ আছে, অনলাইনেও কেনা যায়, এভরিথিং এক্সপ্লোর করা ডান। এইবার হচ্ছে আমরা যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করব সেটা ধরেন যে সেলস হতে পারে, সেল ক্যাম্পেইন হতে পারে। তখন আমাদের হাইলাইটিং পয়েন্ট থাকবে যে মানে তাদেরকে, ভাই কোনো কিছু লিখেন না, হ্যাঁ তারেক ভাই কি লিখেছেন? তারেক ভাই কথা বলেন। মানে হয়তো মাইক নষ্ট তাই লিখছে, চ্যাটিং এ কোনো কিছু লিখেন না বসে, ওকে, মানে ডিরেক্ট কথা বলেন। এরপরে হচ্ছে ধরেন যে
আপনার এই দারাজ বলেন, এই বলেন যে আপনার, আবার লিখতেছেন ভাই, আর লিখেন না, ঠিক আছে। তো ধরেন যে আপনার দারাজ বলেন, আপনার এই যে লারিব বলেন, চাল ডাল বলেন, এরা কিন্তু নেমসিপ বলেন, ব্লু ব্লু তারপরে যে ব্লু হোস্ট বলেন, এরা কিন্তু এদের প্রোডাক্টটা দেখে ওইখান থেকে আপনি ডিরেক্ট বাই করে ফেলতে পারবেন। এই যে তারপরে জুম বলেন, জুম আপনার পছন্দ হলো, আপনি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলেন, আপনার কিন্তু একবারে মানে আপনার প্রোডাক্ট ইনস্ট্যান্ট অটোমেশন, ইনস্ট্যান্ট আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন, মানে থ্রু অনলাইন। এই ধরনের বিজনেসের ক্ষেত্রে আপনি হচ্ছে সেলস ক্যাম্পেইন চালাতে পারেন। বাট ধরেন আপনার একটা B2B বিজনেস আপনি করেন, কিরকম? যেমন ধরেন যে আপনি হচ্ছে যে সফটওয়্যার বিজনেস করেন, হতে পারে। এখন ধরেন আপনি সফটওয়্যার বিজনেস করেন, ধরেন আপনি ERP সলিউশন দেন, আমি ধরে নিলাম। এখন আপনি কি ধরনের ERP সলিউশন দেন? যেমন ধরেন যে আমরা যখন স্বপ্নে বা আরো বাজার করতে যাই, তখন দেখবেন ওরা কিন্তু আমাদেরটা দাম নেওয়ার সময় ওরা একটা সফটওয়্যারে স্ক্যান করে সেই প্রোডাক্ট গুলো করে এবং ওখান থেকে আপনার বিলটা বের করে ফেলে। এই ধরনের সফটওয়্যার গুলোকে বলে পস সফটওয়্যার, এটা মিনি ERP বলতে পারেন। এরপরে ধরেন যে যেমন কোন একটা ধরেন যে যেমন কি বলবো, এই কে যেন ফার্নিচার আলা আসার নাম কি যেন, ফার্নিচার আপনাদের কোম্পানির নাম কি যেন? ব্রাদার্স ফার্নিচার। যেমন ধরেন এইচআর সফটওয়্যার আছে, তারপরে হচ্ছে যে HRM যেটাকে বলে, তারপরে ধরেন যে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আপনি দেন অনলাইনে। এই যে ধরনের বিজনেস, এই ধরনের জিনিসগুলো কিন্তু কারা কেনে? কিনে হচ্ছে যে আপনি নিজে বিজনেস করেন, একটা বিজনেস আরেকটা বিজনেসের কাছে সেল করে, তারা আবার সেটা ইউজ করে, মানে বা অ্যাকাউন্টিং সফটওয়্যার, এটা কিন্তু একটা বিজনেস এই সফটওয়্যারটা তৈরি করে আরেকটা বিজনেসের তাদের কোম্পানির অ্যাকাউন্টিং রিলেটেড যত কাজকর্ম আছে সেটা তারা ওই ধরনের সফটওয়্যার গুলোতে করে। কিন্তু এই ধরনের সফটওয়্যার গুলো কিন্তু ইনস্ট্যান্ট এইভাবে সেল হয় না, ইনস্ট্যান্ট সেল হয় না। কি হয়? তখন তারা দেখা যাচ্ছে তারা একটা ডেমো নেয়, তারপরে হচ্ছে যে ধরেন যে প্রথমে হচ্ছে কি করে, তারা ধরেন যে ক্যাম্পেইন করতে থাকে, ক্যাম্পেইন করলো, এরপরে তাদের লিড জেনারেট হলো। লিড জেনারেশনটা কি? যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন আমি একটা উদাহরণ দিই, যেমন রিপস্যাট সফটওয়্যার, রিপস্যাট.com দেখেন। এই রিপস্যাট সফটওয়্যার হচ্ছে যে মানে লাইভ চ্যাট সলিউশন আর কি। যেমন মেনিসেটের কথা আমরা শুনেছি না, এটাও কিন্তু ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করা যায়, বাংলাদেশের একটা কোম্পানি। এদের এই সফটওয়্যারটা কিন্তু আপনি ধরেন যে আপনি আপনার কোম্পানির জন্য নেবেন, এরা হচ্ছে যে ইনস্ট্যান্ট না। অথবা ধরেন যে রিপসফট.com, এই ধরনের এরা হচ্ছে যে এরা সফটওয়্যার সেল করে ওয়ার্ল্ড ওয়াইড। এদের সফটওয়্যার গুলো নেয়ার আগে এরা হচ্ছে একটা প্রথমে ক্যাম্পেইন করে অনলাইনে বা অফলাইনে ক্যাম্পেইন করে, তারপরে হচ্ছে ধরেন আমি একটা প্রোডাক্টে যাই, তাহলে বুঝতে পারবেন আর কি জিনিসটা। স্যার এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? এগুলো আমার জানার দরকার নেই আপাতত। হ্যাঁ, যেমন ধরেন ওদের একটা প্রোডাক্ট হচ্ছে যে রিপ সেশন বর্ডার কন্ট্রোলার, এগুলো হচ্ছে টেলিকম সফটওয়্যার আর কি। দেখেন ওরা এখানে একটা ফর্ম দিয়েছে, তার মানে কোন একটা লোক সে ধরেন লিড জেনারেশন ক্যাম্পেইন করছে, লিড জেনারেশন ক্যাম্পেইন করার পরে এই পেজে আসছে একজন ভিজিটর বা একজন পটেনশিয়াল কাস্টমার, সে আসার পরে এইখান থেকে কি করছে, তার সবকিছু ভালো লাগছে। এই জিনিসগুলো ইনস্ট্যান্ট সেল হয় না, কারণ এখানে বায়ার সাইডে রিকোয়ারমেন্ট থাকে, আর যারা সেল করে তারাও হচ্ছে যে দেখা যাচ্ছে কিছু ফিচার এই মুহূর্তে আছে, কিছু ফিচার আবার হচ্ছে যে কাস্টমাইজ করে দিতে হয় অ্যাকর্ডিং টু দেয়ার বিজনেস, বুঝতে পারছেন? তখন হচ্ছে তারা একটা এই যে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, কোম্পানি নেম, আরো অনেক ফোন নাম্বার টাম্বার, তারা কি ধরনের বিজনেস করে এই ধরনের ইনফরমেশন নেয়। তখন কি হয়, ব্যাকএন্ডে এইটা তাদের সিআরএম এ চলে যায়। তখন তাদের একটা সেলস পারসন এই কন্টাক্টের সাথে কথা বলে তখন দেখা যাচ্ছে একটা মিটিং সেট করে, তখন এই প্রোডাক্টটা তারা একটা ডেমো দেখায়। এরপরে যখন মোটামুটি সবকিছু ব্যাটে বলে মিলে যায়, তখন যে আসলে প্রোডাক্টটা সেল হয়। এই ধরনের B2B বিজনেসের ক্ষেত্রে আপনার হচ্ছে কি করতে হয়, লিড জেনারেশন ক্যাম্পেইন করতে হয়। কথাটা বুঝতে পারছেন? তার মানে এইটা কিন্তু সবার জন্য কমন, কিন্তু বিজনেস ভেদে কোনো সময় আমরা সেলস ক্যাম্পেইন চালাই, কোনো সময় লিড জেনারেশন ক্যাম্পেইন চালাই, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু বিজনেস ক্যাটাগরি। কথাটা বুঝতে পারছেন? হ্যালো, জি জি বুঝতে পারছি স্যার। ওকে স্যার বুঝতে পারছি। এখন ধরেন ওয়েবসাইট ট্রাফিক তারা আবার কারা চায়?
ওয়েবসাইট ট্রাফিক, এই ধরনের কিছু বিজনেসও আছে। যেমন ধরেন বাংলাদেশে সেবা XYZ, এরা হচ্ছে যে, অথবা যে কে যেন রিসার্চ করলেন না, প্লাম্বিং সার্ভিস, এই ধরনের বিজনেস গুলো মানে বাসা বাড়ি থেকে ফ্রিজ, এসি, অমুক তমক পরিষ্কার পরিচ্ছন্ন সে ঠিক করে দেয় আর কি। তারপরে ধরেন যে অনেক বিজনেস আছে, যেমন যেমন আমার একটা ক্লায়েন্ট ছিল আর কি, অথবা ধরেন যে আমি যে আপনাদের অ্যাড দেখাইলাম আর কি, যেটা হচ্ছে যে আপনার ওই অ্যারাবিক যে অ্যাডটা, ও কিন্তু ওয়েবসাইট ট্রাফিক নেয়। ওর টার্গেটটা হলো ওই ফার্নিচার গুলো, ও হচ্ছে সোফা সেল করে। ওর বিজনেসটা হলো ও হচ্ছে যে ডিরেক্ট হচ্ছে ওয়েবসাইটের থ্রু দিয়ে সোফা সেল করে না। ও হচ্ছে প্রথমে ওয়েবসাইটে ট্রাফিক আনে, এরপরে হচ্ছে ওই ওয়েবসাইটে ওদের একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে অথবা ফোন নাম্বার থাকে, ক্লায়েন্ট ওদেরকে ডিরেক্ট কল দেয়। তখন অনেক সময় স্টোর ভিজিট করে অথবা ক্লায়েন্টের সাথে ডিল করে, ছবি টবি পাঠায়, দেন তারা অর্ডার নেয় এবং মালটা দেয়। আবার যে প্লাম্বিং সার্ভিস, এসি ফ্রিজ নষ্ট হয়, তখন ওরা চায় যে ওই ওয়েবসাইট ট্রাফিক আসুক, তারা দেখুক আমরা কি কি সার্ভিস দিই, দেন একটা কল আসলো, দেন ওদের মাধ্যমে কথা হলো, দেন হচ্ছে যে ওরা সার্ভিসটা দিল বা প্রোডাক্টটা দিল। অনুরূপ ভাবে ধরেন যে, যেমন আমি একটা ক্লায়েন্ট আমার একটা ছিল, ওরা দুবাইতে হচ্ছে যে কুকুর সেল করত। তো সে হচ্ছে যে বলতে ভাই আমার ওয়েবসাইট ট্রাফিক আসলে হবে। ওরা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক আসতে কোনো লিড জেনারেশন ফর্ম টর্মও দিত না, অ্যাবাউট আস্টাস খুব সুন্দর করে লিখতো, এবং হচ্ছে যে ওদের ওয়েবসাইটে খুব হাইলাইট করতো, মানে একদম ওয়েবসাইটে ঢুকেই দেখাচ্ছে হেডারের দিকে ফোন নাম্বার, যে কল নাও। তার মানে হচ্ছে যে তুমি এসে আমার ওয়েবসাইটে আমার প্রোডাক্ট গুলো দেখো এবং তোমার ভালো লাগলে দেন তুমি কল করো। এই ধরনের বিজনেসের ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক তারা নেয়। আর এরকম আরো অনেক, আমি কয়েকটা কেস বললাম, আরো অনেক কেসই হতে পারে। এখন কি আপনারা বুঝতে পারছেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, প্রোডাক্ট কনসিডারেশন, ওয়েবসাইট ট্রাফিক, লিড এন্ড সেল, কখন কোনটার জন্য আমরা কোন ক্যাম্পেইন চালাবো? অ্যাকর্ডিং, কথা কি বোঝা গেছে না যায় নাই? হ্যাঁ স্যার বুঝতেছি। এখন ধরেন আমি ওয়েবসাইট ট্রাফিক চাই, ধরে নিলাম। এখন আমার মেন টার্গেট কি, যে আমি ওয়েবসাইট ট্রাফিক চাই। খুব ভালো কথা। এইটা এখন আরেকটা নিচে আছে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল। ওইটা প্রথমে বলেছিলাম যে এইগুলো হচ্ছে প্রিডিফাইন্ড, গুগল প্রিডিফাইন্ড করে দিয়েছে। গুগলকে টপকায়া মানে আল ডেগায়া আপনি ঘাস খাওয়ার সুযোগ আপনাকে দিয়েছে। এগুলোর কোনো গোলই আমি চাই না, আমি আমার মতো সাজাবো ক্যাম্পেইনটা। কথাটা বুঝতে পারছেন? বাট আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এটাই করি আর ঠিক আছে। এখন ধরেন যে আমি ওয়েবসাইট ট্রাফিক চাই। এখন আমরা বলেছিলাম যে গুগলের দুই ধরনের অ্যাড আছে, ডিসপ্লে এবং সার্চ। তো সেখান থেকে আমরা কোনটার মাধ্যমে, আমাদের ক্যাম্পেইনের গোল হলো ওয়েবসাইট ট্রাফিক। এখন আমি কোন অ্যাডের মাধ্যমে, সার্চ অ্যাডের মাধ্যমে না ডিসপ্লে অ্যাডের মাধ্যমে, সেটা আমি অ্যাচিভ করব। তো সার্চ অ্যাড এবং ডিসপ্লে অ্যাড সম্পর্কে মোটামুটি কিন্তু আমরা একটা জানি, যেটা আমরা বলেছি, তাই না? এবং এই জিনিসগুলো মোটামুটি আমরা প্রত্যেকটাই করব। ডিসপ্লে, ভিডিও, শপিংটা দেখাবো না, আবার দেখাতেও পারি, একটা অ্যাকাউন্ট কালকে পাইছি আর কি শপিফাই, যাই হোক আর কি। এখন ধরেন আমি সার্চটা সিলেক্ট করলাম, যখন আমরা সার্চ নিয়ে কথা বলছি, ওকে, এখানে আমরা জাস্ট দিয়ে দিলাম, জাস্ট ওয়েবসাইটে দিয়ে দিলাম যে আমার ল্যান্ডিং পেজটা কোথায় হবে সেটা জাস্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে মেন ল্যান্ডিং পেজ না, মানে আমার কোন ওয়েবসাইটের জন্য করতেছি এটা আর কি, ওটা আমরা পরে দিব আর কি, যেটা আমরা দেখেছি। আমরা এখন সেম নামে একটা করা ছিল ওই জন্য। এখন দেখেন যেটা বলতেছিলাম যে ক্যাম্পেইনের নামটা কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা যে সময় যে ক্যাম্পেইনটা চালাই ওইটার মোটামুটি একটা ভালো ডেসক্রিপটিভ ক্যাম্পেইন নাম দেবো, যাতে আমরা পরবর্তীতে মনে রাখতে পারি। ধরেন আমি এই মুহূর্তে লারিবের জন্য অ্যাড চালাতে চাই, তো লারিবের এই মুহূর্তে আমার ক্যাম্পেইন চলছে ধরেন যে ফল 20, তাই না? এটা হচ্ছে ধর মেইন ক্যাম্পেইন। এখন ধরেন এটা চলবে হচ্ছে যে, আমি ধরে নিচ্ছি যে 1 অক্টোবর থেকে হচ্ছে ধরেন যে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত, মানে তারপরে আবার উইন্টার চলে আসবে, আমি ধরে নিচ্ছি আর নভেম্বর 15। এইভাবে নেমগুলো দিতে হয় আর কি। কথা বুঝতে পারছেন?
ওকে, এই জায়গাটা আমি একটু কথা বলেছিলাম, আর একবার একটু বলি, যেহেতু ওই সময় আপনার কোন মুডে ছিলাম আমি জানি না। ধরেন যে আমরা বলেছি যে আমার এই মুহূর্তে আমরা পিপিসি ক্যাম্পেইন করতেছি। সো পিপিসি ক্যাম্পেইন হচ্ছে গুগলের সার্চ নেটওয়ার্কে দেখাবে। গুগলের সার্চ নেটওয়ার্ক কোনটা? গুগলের সার্চ নেটওয়ার্ক হচ্ছে google.com। এক কথায় কোথায় দেখাবে? গুগলের google.com এ। এর বাদেও একটু সার্চ দিন, 150-200 গুগলের পার্টনার আছে, যেমন যে ইয়াহু গুগলের পার্টনার। তার মানে হচ্ছে আপনি গুগলে অ্যাড দিচ্ছেন, কিন্তু ইয়াহু সাইটে যে সার্চ দিলে অনেক সময় অ্যাড দেখায়, সেটা হচ্ছে ইয়া থেকে। তো ওইটা খুব কম, বুঝতে পারছেন? আপনারা দিতেও পারেন, নাও পারেন। মূলত আমরা google.com এ অ্যাড দেখাতে চাই। তো সেটাই বলা হয়েছে যে আমরা সার্চ নেটওয়ার্কে মানে google.com এ আমার এই অ্যাডটা দেখাতে চাই। আর আপনি যদি এই ইয়া তো আবার আমাকে সেই একই নোটিশ দিয়েছে। আচ্ছা শুনেন, যদি কলটা কেটে যায় আমি ইয়া করে আবার ইনস্ট্যান্ট চলে আসবে, আপনারা একটু কষ্ট করে আরেকবার আইসেন। আমার মনে হয় আমি লগ ইন করে আছি, তো পেমেন্টটা সামহাও আপডেট হয় নাই। এটা আমি যদি সমস্যা নাই, ক্যারি অন। সাইন আউট করলে, সাইন ইন করলে আবার মনে হয় ঠিক হবে, আই থিঙ্ক। তো সমস্যা নেই, 10 মিনিট পর বন্ধ হয়ে গেলে আবার ইনস্ট্যান্ট চলে আসেন আর কি। একটু কষ্ট করতে হবে আজকে আর কি, এটা বুঝলাম না। ওকে, সো এটা যদি হচ্ছে যে আমরা দিতে চাই দিলাম, না দিতে চাইলে না দিলাম, তার মানে হচ্ছে আমরা google.com এ অ্যাড দেখাতে চাই, অ্যাজ ওয়েল অ্যাজ গুগলের যে সার্চ পার্টনার গুলো আছে সেখানে অ্যাড দেখাতে চাই। আরেকটা কথা বলেছিলাম যে আমরা গুগলের সার্চ অ্যাড কিন্তু আমরা ডিসপ্লে নেটওয়ার্ক গুলো তো দেখাতে চাই কিনা, যেমন যে সমস্ত ওয়েবসাইট, প্রথম আলো, ইউটিউব, ম্যাপ, তারপরে হচ্ছে জিমেইল, প্লে স্টোর, অ্যাপ স্টোর, এই জায়গাগুলোতেও আমরা মানে সার্চ অ্যাড কিন্তু ডিসপ্লে নেটওয়ার্কেও দেখাবো কিনা। তাহলে মানে ব্রড ইয়া হচ্ছে, অডিয়েন্সটা অনেক ব্রড হচ্ছে, অনেক জায়গা যাচ্ছে। বাট এই সমস্ত অ্যাডের ক্ষেত্রে আমি বলবো, বা আমি যেটা করি এবং স্ট্যান্ডার্ড ফ্যাক্টর হলো, যেহেতু আমি সার্চ ক্যাম্পেইন চালাচ্ছি সেহেতু হচ্ছে আমি ইসে দেখাই না। আমার যারা গুগলে সার্চ দিচ্ছে তারাই দেখুক, মানে ইউটিউবে এসে সার্চ দিচ্ছে তারা আসলে ওই মোডে থাকে না, এরকম আর কি। সো আমার মনে হয় এটা তুলেও দিতে পারেন বা দিয়েও দেখতে পারেন, বুঝতে পারবেন আর। তো যাই হোক আর কি, যদি আমরা সার্চ এর ডিসপ্লে নেটওয়ার্কে দেখাতে চাই তাহলে এটা ঠিক চিহ্ন দিব, আদারওয়াইজ দিব না। ওকে ফাইন। এখন ধরেন যে এটাও খুব সহজ জিনিস, স্টার্ট ডেট এন্ড ডেট আমরা বসিয়ে দিতে পারি। বাট যেহেতু হচ্ছে যে আমরা এই ক্যাম্পেইনটা করতেছি কত ডিসেম্বরের, অক্টোবর, ধরেন নভেম্বরের 15 পর্যন্ত আমি দিচ্ছি জাস্ট, এগুলো আহামরি কিছু না। যারা একদম বিগিনার আছে তাদের জন্য এই কথাগুলো একটু বলা হয়। ক্যাম্পেইন ইউআরএলটা বলেছিলাম আমরা ওই যে ওই সময় আলোচনা করব আর কি, এটুকু আমি কথা বলছি না। আচ্ছা, অ্যাড শিডিউলটাও হচ্ছে আমরা জানি, সেদিন আমরা কিছুটা বলেছিলাম। সেটা হলো যে ওই যে বলেছিলাম যে টাইম জোনটা যদি বাংলাদেশে থাকে, এখন ইউএসএ 9টা থেকে 10টা পর্যন্ত চালাইতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে টাইম জোনটা ওইভাবে ক্যালকুলেট করে ফেলা। কারণ হচ্ছে যে টাইম জোন যদি আপনি অ্যাকাউন্টের টাইম জোন অনুযায়ী দেন তাহলে অ্যাকাউন্টের টাইম জোন অনুযায়ী দেখাবে, কিন্তু অ্যাকাউন্টের টাইম জোনটা আসলে বাংলাদেশের আছে, কিন্তু আপনার ক্লায়েন্ট চাই যে আপনি 9টা থেকে 10টা পর্যন্ত ইউএসএ বা কানাডায় চালাবেন, তখন একটু প্রবলেম হয়ে যায়। আর এখানে কি 12 ঘন্টার সিস্টেম বা 24 ঘন্টার সিস্টেম আছে? মানে 24 ঘন্টা মানে যে কিছু না করা মানে অল ডে, কিছু না করা মানেই 24 ঘন্টা চলবে। আর এখন যদি ধরেন যে আপনি অল ডে না করে দেখা যাচ্ছে যে আপনি ধরেন যে মানডে বুঝতে পারছি এই 1:45 থেকে ধরেন যে 3টা পর্যন্ত চলবে এইভাবে আর কি, বা এইরকম আপনি আরো সিলেক্ট করে দিতে পারেন আর কি, স্যাটারডে টু সানডে এই কটা থেকে এই কটা পর্যন্ত চলবে, এইভাবে সিলেক্ট করে দিতে পারেন। এখানে ভাই ওই অপশনটা নাই যে অডিয়েন্স টাইম জোন বা না 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 না, ওটা ফেসবুকের মতো নাই যে ভিউয়ার টাইম জোন এন্ড অ্যাকাউন্ট টাইম জোন, ওটা নাই। এটা হচ্ছে অ্যাকাউন্টের টাইম জোন, এই আর কি। আচ্ছা বলেন তো ফেসবুকে ভিউয়ার টাইম জোন মানে কি? মানে ভিউয়ার টাইম জোন মানে ইয়া কি দেখায় আসলে, ফেসবুক কিভাবে দেখে? না আমি তো মনে করি যে আমার যে অডিয়েন্স, হ্যাঁ হুম, তাদের টাইম জোন অনুযায়ী দেখায়। মানে আপনি যে লোকেশনটা সেট করছেন সেটা একই কথা কিন্তু ঘুরে ফিরে, তাই না? একই কথা কিন্তু ঘুরে ফিরে, যে ভিউয়ার টাইম জোন মানে কি আপনি যে লোকেশনে অ্যাডটা চালাচ্ছেন তাহলে ওই লোকেশনের লোকই, যেমন ঢাকা যদি আমি লোকেশন দিই তাহলে ঢাকার লোকেশনের টাইম আর বাংলাদেশের টাইম একই, কিন্তু ওই 5 মিনিটের দিক সেদিক, মানে দেখবেন যে 11 মিনিটের ব্যবধানে সারা বাংলাদেশে ইফতার হয়ে যায় আর সো একই কথা আর কি, এই আর কি। বাট ওটা এখানে নাই আর কি, এখানে শুধুমাত্র হচ্ছে যে অ্যাকাউন্টের টাইম জোন অনুযায়ী আছে। ওকে,
আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম। এই জায়গাটা আমরা এখন একটু কথা বলবো, কিন্তু আমার তো মনে হচ্ছে 5 মিনিট পরে কেটে যাবে, মনটা খারাপ হইলো, ক্লাসের একটা মুড থাকে। যাই হোক, এখন ধরেন এই জায়গাটা আমরা একটু কথা বলবো আর কি। লোকেশন টার্গেটিং এর ক্ষেত্রে দেখেন যে আমরা হচ্ছে যে অল কান্ট্রি যদি সিলেক্ট করি তাহলে তার কোনো কথাই নাই, কাহিনী শেষ। কিন্তু এখানে হচ্ছে যে আপনি ধরেন যে এই এন্টার লোকেশনে ক্লিক করলে দেখেন ও কিন্তু এখানে বলছে এন্টার লোকেশন টার্গেট। আচ্ছা, ওইটা একটু পরে বলি। সেটা বলছে যে আপনি কান্ট্রি, সিটি, রিজন, পোস্টাল কোড অনুযায়ীও টার্গেটিং করতে পারবেন। যেমন ধরেন আমি ঢাকা টার্গেট করব। এখন এখানে ধরেন বিষয়গুলো একটু খেয়াল করে দেখেন যে ঢাকা ডিভিশন এটা টার্গেট, এবং সেখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে যে এখানে পটেনশিয়াল রিস্ক আপনি কতগুলো পেতে পারেন। অনেকই তো ভাই, 1 2 3 4, তার মানে 13 লাখ না 1,39,00,000 না। আচ্ছা, ধরেন আমি এইটা টার্গেট করলাম, অথবা আমি চাচ্ছি ঢাকার মধ্যে ধরেন যে আপনি কোথায় টার্গেট করবেন, ধরেন যে আপনি ধানমন্ডি টার্গেটিং করবেন। ধানমন্ডি এক্সক্লুড করি, ধানমন্ডি দেওয়া মনে হয়। ধরেন আমরা আসতেছি, এত ব্যস্ত হবেন না ভাই, ধানমন্ডি দুনিয়ায় নাই। মিরপুর দিয়ে দেখতে পারেন স্যার। মিরপুর থাকতে পারে, মিরপুর যেখানে ধানমন্ডি নেই এখানে মিরপুর পাওয়া তো না না, অনেক সময় আসে না। মিরপুর আইছে ইন্ডিয়ান মিরপুর। না আছে তো, অনেক সময় আছে তো। ভাইয়া এখানে কি ম্যাপ টাইপের নাই? আমরা যে পল্লবী দেখলাম মনে হয়। না, পল্লবী মনে হয় ইয়া ছিল, ইন্ডিয়ার পল্লবী ছিল, বুঝছেন নি, ইন্ডিয়ার পল্লবী ছিল। আচ্ছা ধরেন, এখন ধরেন ফেসবুকে যেরকম ম্যাপ পাই, হ্যাঁ এখানে আছে, আমরা আসতেছি ওই জায়গাটা। আচ্ছা ধরেন এইটা মনে হয় জিপ কোড, মনে হয় এখানে এভাবে কাজ করবে না। ইউএস এর একটা জিপ কোড দেখি তো, ইউএস এর একটা জিপ কোড, ইউএস 11215 স্যার। 11215। জি। আচ্ছা ধরেন 11215, তার মানে হচ্ছে নিউ ইয়র্ক স্টেট পোস্টাল কোড। আচ্ছা একটা জিনিস আপনারা একটু দেখেন যে এই পোস্টাল কোডের এরিয়ায় কত আছে। ও নো, এখানে কত মানুষ আছে? 6,24,000, তাই না? এবার আপনি নিউ ইয়র্কটা দেন, নিউ ইয়র্ক এসে কত আছে? নিউ ইয়র্ক ইসে আছে হচ্ছে যে 8 লাখ। সর্বনাশ, 68 লাখ। 26 কোটি। নিউ ইয়র্ক সবচাইতে বেশি, নিউ হ্যাঁ, ইয়র্ক তো এখন আপনি আমাকে বলেন তো এই পোস্টাল কোড আর নিউ ইয়র্ক স্টেট এর ভিতরে পার্থক্য কি তাহলে? পোস্টাল কোড ওয়াইজ ইয়া করা আর এটার মধ্যে পার্থক্য কি? ধানমন্ডির পোস্টাল কোড এক, গুলশানের পোস্টাল কোড আরেক। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে যে ওই দুইটাই data। এরিয়াটুকু আর কি, ওই এরিয়াটুকু আর কি। ওকে, এখন ধরেন আমি কেটে দিয়েছি। এখন ধরেন আমি বাংলাদেশকে টার্গেট করব, তাই না? ফুল বাংলাদেশ, ধরেন আমি বাংলাদেশকে টার্গেট করব, কিন্তু এর মধ্যে আমি চাচ্ছি যে রাজশাহীর লোক যেন অ্যাড না দেখে। তখন হচ্ছে জাস্ট এই যে এইখান থেকে এক্সক্লুডিং এই। আচ্ছা এখন বলেন, ধরেন আপনি চাচ্ছেন যে ক্যাম্পেইনটা চালাবেন। এখন ধরেন আপনি চাচ্ছেন যে ক্যাম্পেইনটা চালাবেন, আমি এটা সব কেটে দিলাম, আমি এখন ক্যাম্পেইনটা চালাবেন ঢাকা না, ধরেন যে আপনি এই ক্যাম্পেইনটা চালাবেন হচ্ছে যে খুলনা, অথবা ধরেন খুলনায়, ধরেন ডিস্ট্রিক্ট গুলো ধরেন আসবে। ধরেন আপনি একটা চালাবেন কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, কুষ্টিয়া ডিভিশন আবার গিয়ে আসছে। ধরেন আপনি একটা কুষ্টিয়া চালাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ কুষ্টিয়ার আশেপাশের অঞ্চলেও চালাবেন। নিয়ার বি। হ্যাঁ, এখন কুষ্টিয়ার আশেপাশে মানে কি বলেন তো? ওটা চতুর্দিকে যে সমস্ত জায়গাগুলো আছে মোটামুটি। হ্যাঁ, তার মানে হলো যে মানে এটা কি কুষ্টিয়া ডিস্ট্রিক্টের বাইরে চলে যেতে পারে না? আরে পার্শ্ববর্তী জেলা হইতে পারে, মানে পার্শ্ববর্তী জেলার কিছু অংশ মিলে, মানে একটু রেডিয়াসটা বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ দা, এইটুকুই হচ্ছে পার্থক্য নিয়ার বাই। যেমন ধরেন আপনার একটা অডিয়েন্স এমন একটা জায়গা,
কিন্তু সেটা হচ্ছে যে না ধরেন কিছু অংশ উত্তরার ভিতর, কিছু অংশ দেখা যাচ্ছে যে আবার এদিকে এই খিলক্ষেতের কাছাকাছি চলে আসে বা বিমানবন্দর সাইডে চলে আসে। মানে ওদিকে ধরেন ব্যাপারটা যে কি গুলশানের নিয়ার বাই তেজগাঁ? গুলশান নিয়ার বাই ধরেন তেজগাঁ বা তেজগাঁর কিছু অংশ, পুরাটাও কিন্তু আমার না, তাহলে তো আপনি তেজগাঁও সিলেক্ট করতে পারছেন। ধরেন যে ওই এরিয়ার লাগোয়া অংশটুকু আচ্ছা আচ্ছা 1 কিলো, হাফ কিলো, যাতে ও একটু জড়ায় নেয়। কথাটা বুঝতে পারছেন? ওর ভিতরে নিয়ে নেয়, দ্যাট ইজ কল্ড নিয়ার বাই। বুঝতে পারছেন? জি জি। এই এখন আমার এখনই কেটে যাবে, হ্যাঁ আমি মনে হয় কেটে দিয়ে আবার শুরু করি, কি বলেন? কেটে দিয়ে শুরু করেন ভাই, কেটে দিয়ে শুরু করেন। ওদের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ওরা তো আইন নিয়ার বাই দিয়ে আমরা করবো না আর কি, বুঝতে পারছেন? অথবা ইউএসএ, ইউকে। আচ্ছা ভাই, এ তো নেরো কি ধরে? আমি ধরেন উত্তরা অ্যাড করলাম, উত্তরা কি ধরে নাকি উত্তরা বাইরেও দেখাই ফেলে? না, উত্তর ধরে। আমরা আসতেছি জায়গাটা, ওই জায়গাটা আসতেছি। এটা দেখি ইয়ে নেই নাকি। এখন ধরেন যে এইরকম আমি 5-7টা কান্ট্রিকে টার্গেট করব, এরকম হতে পারে। এখন তো ধরেন আমরা একটু অ্যাডভান্স সার্চে এবার যাই। ধরেন যে আমরা চাচ্ছি যে এইরকম ধরেন যে এরকম আমরা এখন আসতেছে। আচ্ছা, এখন ধরেন যে আমরা চাচ্ছি যে এই মুহূর্তে, করতে বের করছে বুঝি নাই এটা কোত্থেকে বের করছেন খেয়াল করতে পারি না। এটা এই যে এখানে এই যে এইটাই যে সরি এইটাই যে আমরা এইখান থেকে তো এক ধরনের টার্গেটিং করলাম যে আরো 2-3 ভাবে যে করা যায়। এই যে এখানে অ্যাডভান্স সার্চ, এটাতে ক্লিক করলে এটা আসবে। এখন ধরেন আমি চাচ্ছি যে আমি বেশ কয়েকটা 20টা কান্ট্রিকে করব। এখন 20টা কান্ট্রি তো আর আপনি বসে বসে এইভাবে ইয়া করবেন। অস্ট্রেলিয়া এই দিলেন, আবার দিলেন কানাডা, এইভাবে মানে গুগল একটা জাস্ট একটা ফ্যাসিলিটি দিয়েছে যে তুমি এইভাবে না করে একভাবে এইভাবে লিখে নাও, লিখে নিয়ে জাস্ট তুমি এখানে পেস্ট করে দাও, এই আর কি। এই যে বাল্ক, একসাথে বাল্ক গুলো এইভাবে অ্যাড করে 1 বাই 1 সার্চ দিলেন, এবার ও কিন্তু দেখাবে। দেখেন অস্ট্রেলিয়া, এবং আমরা কিন্তু দেখেন ইউএ দিয়েছি, ও কিন্তু ইউনাইটেড আরব আমিরাত বুঝছে। আমরা ইউএসএ লিখেছিলাম, ও ইউনাইটেড স্টেট বুঝছে, এরকম আর কি। এখন এখান থেকে আপনি হ্যাঁ এটা টার্গেট করতে চান, এটা টার্গেট করতে চান, জাস্ট ক্লিক করে দেন। অথবা আপনি একবারে সবগুলো টার্গেট করতে চান, হয়ে গেল, এরকম আর কি। এটা একটা সুবিধা দিয়েছে। আরেকটা জিনিস হলো রেডিয়াস বেস। ধরেন এইগুলো আমরা কেটে দিলাম। এখন এখন ধরেন আপনি যে ঢাকা যাই, ঢাকার ধরেন ঢাকার হচ্ছে যে আমরা ধরেন যে টোটাল ঢাকাটাকে ওই যে ইয়া ধরছে আর কি, মানে সেন্ট্রালি ঢাকাকে ধরে পুরা ঢাকাটাকে একটা রেডিয়াস বেস টার্গেটিং যেটাকে বলে। এখানে মাইল এবং কিলোমিটার দুইটাই আছে। আপনি ধরেন যে হ্যাঁ আমি চাইলাম যে ঢাকার এই 10 কিলোমিটারের মধ্যে টার্গেটিং করবো, সেটা সেভ করে দিলেন, ছোট হয়ে গেল। অথবা ধরেন ধরেন আপনি চাচ্ছেন যে আচ্ছা এখানে একটা জিনিস একটু মাথায় রাখেন, যেমন ধরেন আপনি কুষ্টিয়া লিখলেন, তাই না? কুষ্টিয়া জেলা স্কুল থেকে আবার এখানে আসে। ধরেন যে আপনি কুষ্টিয়া জেলা ধরেন কুষ্টিয়া, আচ্ছা কুষ্টিয়া দিলেন। কুষ্টিয়া দিলে এই যে এইখান থেকে কিন্তু মানে একটা জিনিস একটু দেখাই, ঢাকা ধরেন আমি রাজশাহী ধরি, ছোট ছোট জিনিস পাওয়া যাচ্ছে। ধরেন রাজশাহী, এই যে আপনি টার্গেটটা করলেন, হয় এখান থেকে আগে আপনার কমিয়ে নিতে হবে, অথবা এই যে রাজশাহী সিলেক্ট করার পরে এইখান থেকে তখন কমাইলে কিন্তু আবার হবে না। এই যে জাস্ট এটা একটু মাথায় রেখে নেন, এই যে এইখান থেকে এডিট করে যে আবার এই যে এখান থেকে একটু মাইল বা কিলোমিটার যাই বলেন এখান থেকে করে দিলেন। বুঝতে পারছেন? এটা একটা গেল। এখন ধরেন আপনি চাচ্ছেন যে আমরা এখন চাচ্ছি যে রাজশাহী ইউনিভার্সিটি কই যেন দেখলাম, ধরেন আমি চাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আমি চাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশ দিয়ে যারা আছে আর কি তাদেরকে অ্যাড দেখাবো রাজশাহী ইউনিভার্সিটি। তখন আমাদের কাজ হলো এটা কেটে দেন জাস্ট, এই যে দেখেন এখানে একটা পিন মোড আছে, এই পিন মোডের উপর জাস্ট ক্লিক করে নিয়ে আসা, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর ছেড়ে দেন। এইখান থেকে জাস্ট আপনি টার্গেট লিখলেন এবং এইখান থেকে আপনি কমিয়ে এইখান থেকে এভাবে কমিয়ে দিলেন যে আমি রাজশাহী, দেখি এখানে সর্বোচ্চ কত নেয় আর কি, 1 কিলোমিটারও নেয় দেখি। কয়েকদিন আগে মানে 5 কিলোমিটারের নিচে নিত না এক সময় গুগল, এখন 1 কিলোমিটারও নেয়, ভালো। এইরকম আর কি করতে পারেন। বাট এখানে ফেসবুকে যেমন করা যায় কি, যে একটাকে আপনি এভাবে সিলেক্ট করলেন পিন মোডে, এর মধ্যে থেকে আপনি রাজশাহীর ধরেন যে ইউনিভার্সিটি রেলওয়ে স্টেশন এটা চাচ্ছেন না, তাহলে এর মধ্যেই হচ্ছে আপনি ইয়া করে ফেলতে পারেন, মানে এর মধ্যে ওই অংশটুকুটা হচ্ছে ফেসবুকে আবার বাদ দিয়ে দিতে পারেন। মানে একটা পুরা অংশটা রাজশাহী ইউনিভার্সিটির 5 কিলোমিটারের মধ্যে ধরেন যে এর মধ্যে আবার এই যে প্যারিস রোড এই জায়গাটা আপনি অ্যাড দেখাবেন না, এর 1 কিলোমিটার। ফেসবুকে যেটা করা যায়, এই পিনটা ধরে নিয়ে এসে ওই জায়গাটা নিয়ে অতটুকু আবার বাদ দিয়ে দেয়, মানে সিলেকশনের মধ্যে সিলেকশন করা যায়। গুগলে আবার এটা করা যায় না। গুগলে জাস্ট ভাই আপনি যেটা করবেন সেইটা পিনটা ধরে সেইখানে নিয়ে চলে যেতে হবে। এখন ধরেন যে আমি রাজশাহীর ইউনিভার্সিটির 5 কিলোমিটার নিলাম, 1 কিলোমিটার নিলাম, পাশাপাশি হচ্ছে যে কোথায় নিব, ধরেন যে 13 খাদিয়া উত্তর পাড়ার কিছু অংশ, এখানেও আমার কাস্টমার আছে, জাস্ট এখানে ছেড়ে দিলেন। এইভাবে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারবেন অ্যাজ লাইক ফেসবুক। আচ্ছা আপনারা কিলোমিটার 1 কিলোমিটার বললে মানে আইডিয়া করতে পারেন কোনটা বলেন তো? যেমন ধরেন আপনি এটা 1 কিলোমিটার আমি বললাম, তখন হচ্ছে যে আপনি ইয়া করে ফেলতে পারেন না, মানে আপনার মনের মধ্যে অটো একটা মেজারমেন্ট ক্যালকুলেশন হয়ে যায় যে এত দূর হবে। এটা কি আপনারা মাইলের ক্ষেত্রে হচ্ছে যে মানে এই মেজারমেন্টটা ভালো আসে মনের মধ্যে নাকি কিলোমিটারে আসে? স্যার কিলোমিটারে। কিলোমিটার কিলোমিটার সিলেক্ট করবেন। আর যারা আমার মতো মানধাতা আমল যখন কিলোমিটার আসে নাই, আমরা মাইলের যুগের মানুষ, এত মাইল হেঁটে যেতে হবে, আমাদের জন্য মাইলই ভালো। কথা কি বোঝা গেছে না যায় নাই? আচ্ছা, সো এইভাবে হচ্ছে যে আপনি যত ইচ্ছা তত ইয়া করতে পারেন। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি। এইটাই হচ্ছে মোটামুটি এতগুলো ওয়েতে আপনি লোকেশনটা টার্গেটিং করতে পারবেন। কারো কোনো প্রশ্ন আছে? না নাই, একটু প্র্যাকটিস করতে হবে, বা এগুলো তো আর আহামরি কিছু না। যারা জুনিয়র মানে মানে এগুলো করেননি আগে, নিউ, তারা একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন ধরেন এইখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা কথা লেখা আছে, খুব সুন্দর সুন্দর কয়েকটা কথা লেখা আছে। টার্গেট পিপুল ইন অর হচ্ছে যে হু শো ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন। তার মানে কি? তার মানে হলো যে ওই লোকেশনে যারা আছে, মানে ওই লোকেশনের মধ্যে ইন অথবা ওই লোকেশনের ইন্টারেস্টেড, তাদেরকে এই অ্যাডটা শো করবে। আমরা সবসময় এক্ষেত্রে ওই রিকমেন্ড যেটা আছে এটাই করি, আর কোনো কিছু করি না, বাট জেনে রাখা ভালো। বা মানে বিভিন্ন বিজনেসের কেসে এরকম হতে পারে, এজন্য জেনে রাখা আর কি। একটা জিনিস দেখেন যে পিপুল ইন অর রেগুলারলি ইন ইউর টার্গেটেড লোকেশন, তার মানে ধরেন কিছু বিজনেস থাকতে পারে না, কিছু বিজনেস যেমন হচ্ছে যে, যেমন ধরেন যে আপনি হচ্ছে যে আপনার বাসা হচ্ছে যে মতিঝিল, কিন্তু আপনি প্রতিদিন আসেন কোথায়, আপনার অফিস হচ্ছে উত্তরাতে। তো উত্তরাতে যেহেতু অফিস আছে, এই ধরনের লোকদেরকে টার্গেট করে অনেক ধরনের বিজনেস হতে পারে না? ওই যে ফুড ফান্ডার লোক হতে পারে, অথবা মানে ওই অফিসের আশেপাশেই কোনো ফুডের দোকান টোকান থাকতে পারে। তারা কিন্তু এইভাবে টার্গেট করতে পারে যে পিপল এই জায়গা থাকে এবং যারা রেগুলারলি এই লোকেশনে আসে। কথা কি বোঝা গেছে? মানে রেগুলারলি যারা এই লোকেশনে ইন করে এবং যারা এই লোকেশনে অলরেডি ইন করে আছে, মানে বসবাস করে। কথা কি বোঝা গেছে না যায় নাই?
সো এইগুলো হচ্ছে যে আপনার বিজনেসের ধরন, বা আপনি চিন্তা করতে, আপনি যখন আপনার টার্গেট কাস্টমারকে খুব ভালোভাবে জানবেন, তখন হচ্ছে যে আপনি এই জিনিসগুলো মানে চিন্তা করতে পারবেন না। আচ্ছা, আরেকটা লাস্টে কি বলছে যে পিপল সার্চিং ফর ইওর টার্গেটেড লোকেশন, তার মানে যে গুগলে সার্চ ফার্চ দেয় না, গুগলে সার্চ টার্চ দেয়, যে যেমন ধরেন আমার বাসা ধানমন্ডি, অথবা আমার বাসা ধরেন বনশ্রী, আমি হচ্ছে আড়ং এর পুলিশ প্লাজার পাশে যে ইয়াটা আছে, ওদের শপটা আছে, এইটা আমি সার্চ দিচ্ছি। সো তখন হচ্ছে যে ধরেন যে এই রকম হতে পারে, এখন কি হতে পারে যে ধরেন ওই আউটলেটটা বা এটা ফুডের ক্ষেত্রে এই ধরনের বিজনেস কিন্তু হতে পারে যে যারা হচ্ছে এই লোকেশন গুলো সার্চ দিচ্ছে, এই লোকেশন গুলো সার্চ দিচ্ছে মানে কি, তার মানে এই লোকেশন গুলোতে নিশ্চয়ই তারা আসতেছে। অথবা উবার পাঠাওয়ালারা কিন্তু এই ধরনের ইয়া করতে পারে, উবার পাঠাওয়ালারা ওদের তো ম্যাপেই খেলা, ওরা যারা হচ্ছে তারা ম্যাপে এইরকম সার্চ দেয় অমুক জায়গা তমুক জায়গা, তার মানে ওরা এই সমস্ত জায়গা যায়, উবার পাঠাওয়ের অ্যাড গুলো দেখাইতে পারে। বাট এই ধরনের খুব রেয়ার কেস আর কি, বাট আমরা সবসময় রিকমেন্ডেডটা ইউজ করব। এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে না? নাই? না স্যার, প্রশ্ন নাই। তবে একটা জিনিস ছিল কি, অনেকে বলে যে পিপল ইন ইউর রেগুলার ইন ইউর টার্গেটেড লোকেশন, এটা দেওয়াটা ভালো। আসলে এই কথাটা কতটুকু যুক্তি স্যার? আমি হচ্ছে যুক্তি টুক্তি দেখি না, আমি সব সময় হচ্ছে যুক্তি মানে হচ্ছে যুক্তি ওয়াইজ। যদি পিপল ইন এবং রেগুলারলি ইন ইউর টার্গেটেড লোকেশন, আপনার ধরেন যে এখন ধরেন যে এটা কিন্তু আমার লজিকটা হলো যে আমার বিজনেসের ধরন অনুযায়ী, আমার যদি বিজনেস এইরকম হয় যে ওইখানে যারা ভার্চুয়াল যে মানুষগুলো আছে, মানে ওইখানে যারা থাকে এজ এ যারা প্রতিদিন এই জায়গাগুলোতে আসে, সেই ধরনের প্রোডাক্ট আমি সেল করি, তাহলে হচ্ছে আমি এটা দিব। এখন ধরেন আমার হচ্ছে যে আমি কি বলতে পারেন এরকম, আসলে এটা প্রোডাক্ট বেসিস আর কি ডিপেন্ড করবে, বাট আমি সবসময় উপরেরটাই করি। আমরা যে ওই ফেসবুকে যে দেখি পিপল হু লিভ ইন দিস লোকেশন, এটা দিলে এখানে কোনটা হয় এক্স্যাক্টলি? ওই যে উপরেরটা নিচেরটা দুইটাই। দুইটাই। পিপুল ইন মানে কি, যে এই লোকেশনটার মধ্যে পিপুল আছে, মানে বসবাস করে লাইভ, পাশাপাশি এই লোকেশনটার প্রতি তার একটা ইন্টারেস্ট শো করছে, দ্যাট ইজ ওই লোকেশন। বাট এটা আপনি যে কোনোটা দিতে পারেন, আমি রিকমেন্ডটা দিই, আমি রিকমেন্ডটা দিয়ে ইউজ করি আর কি। এগুলো হচ্ছে যে মাইনর কেস একটা ক্যাম্পেইনের আর কি, এটা আর কি। বাট যে হয়তো বলছে তার একটা লজিক থাকতে পারে। আমার লজিক হলো যে ধরেন যে একটা লোক রেগুলারলি এই লোকেশনে আসে, এটা ওটা হতে পারে, খারাপ না। এখন আপনি যে কোনো একটা বিজনেসকে চিন্তা করে কথা বলেন, যেমন ধরেন এই যে এখানে একজন আছে ব্রাদার্স ফার্নিচারের লোক, তো ব্রাদার্স ফার্নিচার হচ্ছে যে ধরেন ওদের একটা বাড়িধারা, ওদের একটা শপ আছে। এখন ওরা টার্গেট করলো যে পিপুল ইন, তার মানে বাড়িধারার আশেপাশে যারা আছে তারা তাদের, আর যারা এখানে রেগুলারলি আসে তাদের। হ্যাঁ হতে পারে, তার মানে ওরা যারা হচ্ছে যে ব্রাদার্স এর ফার্নিচার কিনবে তারা নিশ্চয় যারা ওখানে বসবাস করে তারা, অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে যারা রেগুলার আসে, তার মানে আশেপাশে অফিস আদালতে আসে। এখন অফিস আদালতে এসে এক সুযোগে যে ব্রাদার্স ফার্নিচার দেখেও আসতে পারে, এই আর কি। কিন্তু এখানে মেন কেসটা কিন্তু কি জানেন, এখানে কিন্তু একটা লোকেশন টার্গেটের মেন কেস হলো যে পিপুল ইন, মানে কোথায় বসবাস করে, আসলে মূলত আমরা তাদেরকেই টার্গেট করি, এই আর কি। বাট দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন। এই ভাইয়া, হ্যাঁ, আমরা যেভাবে ফেসবুকে অডিয়েন্স ক্রিয়েট করি, মানে গুগল অ্যাডসেও কি অডিয়েন্স আমরা ওইভাবে ক্লাসিফাই করে ক্রিয়েট করতে পারি? যেমন হ্যাঁ আমরা ক্রিয়েট করতে পারি, আমরা ক্রিয়েট করতে পারি। তবে যেমন হচ্ছে যে পিপিসি অ্যাড এর ক্ষেত্রে কিন্তু অডিয়েন্স কে বলেন তো? অডিয়েন্স হচ্ছে যে গুগলে সার্চ টার্চ দেয়, মানে যে গুগলে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছে, সার্চ টার্চ দেয় না, যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছে সেই তো আমার টার্গেট কাস্টমার। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি
যে এই লোকেশনের মধ্যে এতটুকু, আচ্ছা আর তার ল্যাঙ্গুয়েজটা প্রাইমারিলি কিন্তু। বাট আমরা আরো সেট করতে পারি, সেটা আমরা ডিসপ্লে অ্যাডে একদম অডিয়েন্স বানাতে পারি, সেটা আমরা দেখবো না ওই সময়। আচ্ছা, নিচের অংশটা একটু দেখেন, পিপুল ইন ইওর এক্সক্লুডেড লোকেশন, এটার মানে কি? বাদ দিতে বলতেছে আর কি। People in your এটা দেওয়ার দরকার কি এখানে? এটা দেওয়ার দরকার কি এখানে? মানে পিপুল ইন তার মানে কি? তুমি যে লোকেশনটাকে এক্সক্লুড করছো ওই লোকের মধ্যে যারা আছে তাদেরকে। এটা কিন্তু দিলেও হতো, না হলেও হতো, একটু বেশি আগে, তাই না? তার মানে উপরে যে আমরা উপরে আমি পিপল ইন দিলাম ইনক্লুড করে আসলাম, উপরে যে অংশটা আমরা এক্সক্লুড করে আসলাম আর কি, ধরেন যে আচ্ছা এখানে তো আমরা ইয়ে দিয়েছি, আমরা ধরেন এখানে ঢাকা দিলাম, ধরেন যান এই যে এক্সক্লুড করে আসলাম, তার মানে বলা হচ্ছে যে ভাই তুমি তাদেরকে অ্যাড দেখায়ও না যাদেরকে আমি উপরে এক্সক্লুড করে আসছি, এই আর যদি exclude না করি তাহলে সমস্যা নেই। মানে ব্যাপারটা হচ্ছে একটু ব্যাপারটা হচ্ছে আমি ইনক্লুড করছি, ওইখানে আমি পিপল ইন দেখাইছি, ওই পিপল ইনটা অ্যাকচুয়ালি কাজ করতেছে যাদেরকে আমি উপরে ম্যাপে ইনক্লুড করে আসছি তাদের জন্য। আবার এক্সক্লুডটা কাজ করতেছে হচ্ছে আমি উপরে যাদেরকে এক্সক্লুড করে আসছি তাদের জন্য, নিচের এই এক্সক্লুডের দুইটা ক্যাটাগরি কাজ করতেছে। এই আর এইটাই, বুঝতে পারছেন? বাট আমরা সবসময় রিকমেন্ডটা ইউজ করবো, এটা আমার সাজেশন, আপনারা অন্যটাও করে দেখতে পারেন, এটাও করে দেখতে পারেন, কিন্তু এখানে কিন্তু মূল খেলা হবে পিপুল ইন। রেগুলারলি ধরেন এক জায়গা থেকে একটা জায়গা মানুষ ম্যাক্সিমাম 5% যায়, নাই 10% মানুষ অতিরিক্ত, মানে এরকম কি হয় যে সেখানে প্রতিদিন 10% মানুষ অতিরিক্ত আসে? হতেও পারে, কিন্তু হতেও পারে, বাট যে মানুষটা 10% আসলে আসে না, যে মানুষটা আসলে ওই যদি 10% বা 20% মানুষ যদি এক জায়গা অন্যান্য জায়গা থেকে জড়ো হয়, তাহলে বুঝতে হবে যে ওই মানুষগুলো আসলে আশেপাশেই থাকে। নিশ্চয় সৌদি আরব থেকে নিয়মিত কোনো জায়গা মানুষ আসবে না, ঠিক না? এরকম আর কি। সো মেইন টার্গেটটা হচ্ছে ইন, আর আমি সবসময় সাজেস্ট করি রিকমেন্ড। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পয়েন্ট হলো, যেমন ধরেন বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি করি, আমরা কোনো জায়গায় কিন্তু গুগলে সার্চ দিতে হলে ইংলিশেও দিই এবং কিসে দিই, বাংলাতেও কিন্তু আমরা সার্চ দিই, ঠিক না? এবং বাংলিশেও সার্চ দিই, বাংলিশেও সার্চ দিই। তো ধরেন যদি এখানে হচ্ছে যে মানে স্ট্যান্ডার্ড বা যেটা আমি করি সেটা হলো, আমি যে দেশে অ্যাড চালাই সেই দেশের মানুষ কিন্তু সেই ইংলিশে তো কমন সার্চ দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ সেই দেশের ল্যাঙ্গুয়েজেও সার্চ দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি সেই দেশের ল্যাঙ্গুয়েজটাও টার্গেট করে দিব, বুঝতে পারছেন? আমি সেই দেশের ল্যাঙ্গুয়েজটাও টার্গেট করে দিব। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে কি কিওয়ার্ডে, সেই ক্ষেত্রে কিওয়ার্ডে কোনো সমস্যা নেই, মানে এখানে আসলে বোঝানো হয় যে এই ডেটাগুলো গুগল কিভাবে নেয়, ওই যে বিভিন্ন জায়গা থেকে কোন ভাষাভাষীর মানুষ আর কি, কোন ভাষাভাষীর মানুষ, এইটা যাচ্ছে এই সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাট আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে বলেন, মনে করেন আমি 10টা ইংলিশ কিওয়ার্ড দিলাম, আমরা তো কিওয়ার্ড গুলো ইংলিশে অ্যাকচুয়ালি করতেছি, কিন্তু আমি এখানে এই ল্যাঙ্গুয়েজ বাংলা দেওয়াতে আমি কি ওই কিওয়ার্ড রিসার্চে যে 10টা বাংলা কিওয়ার্ড রাখছি, ওই 10টা বাংলা কিওয়ার্ড কি তখন এই জায়গাতে আমাকে হেল্প করবে? এইটা তো হেল্প করবে, কারণ ওই হেল্প তো এমনিই করতেছে, মানে এই ল্যাঙ্গুয়েজ মানে কি, যে যে জায়গাটা যে টার্গেট লোকেশনে আপনি অ্যাডটা চালাচ্ছেন ওখানকার মানুষ কোন ভাষাভাষীর মানুষ, এটার সাথে কিওয়ার্ডের কোনো সম্পর্ক নাই, কিওয়ার্ডের কোনো সম্পর্ক নাই অ্যাকচুয়াল। বুঝতে পারছি, কথাটা বুঝতে পারছেন? বাট ইংলিশ দিয়েও যেহেতু বাংলা ভাষাভাষীর আমি মানুষ, কিন্তু ইংলিশেও বাট এজন্য আমি দুইটাই রাখি আর কি, ইংলিশ এবং বাংলা, কিওয়ার্ডের সাথে কোনো সম্পর্ক নেই। অনেকে ইংলিশও লিখতে পারে। আবার এখন ধরেন যে আপনি পাঞ্জাবে, ধরেন যে ইন্ডিয়াতে তো ভাষার অভাব নেই, এক এক দেশে এক এক রকম, তখন কিছুই দরকার নেই, হিন্দিটা তো কমন, ইংলিশ আর হিন্দি সিলেক্ট করে দিলেন আর কি, বাট না দিলে ওইগুলো খুব মাইনর, বাট প্র্যাকটিস করা ভালো, ঠিক আছে? এই জায়গায় এতটুকুই। এই যে অডিয়েন্স সেকশন থেকে ওই যে আপনি যে টার্গেটিং এর কথা বললেন, অনেক কিছু করা যায়, বাট এটা আমরা দেখবো ডিসপ্লেতে, নট হিয়ার।
কথাটা বুঝতে পারছেন? ডিসপ্লেতে আমরা অনেক দেখবো আর কি, এই টার্গেটিংটা আমরা ডিসপ্লেতে দেখবো। আর পিপিসি তে আমরা চাই যে লোকেশনটা টার্গেট করছি ওই লোকেশনের মধ্যে মোটামুটি ওই কিওয়ার্ড দিয়ে যারা সার্চ দিচ্ছে তারাই আমার টার্গেট কাস্টমার। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বলেন আমি এই যে বলতেছে এন্টারের এভারেজ বাজেট ইউআর ডিসপ্লে, এই বাজেটটা আমি কত দিব? আমি তো ওই যে বাজেটটা এর আগে বানাইলাম, কালকে তো বানাইছি ওইটাই। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে আমরা আন্দাজে দিব না, এটা বায়ার বা আপনার নিজের জন্য যদি হয় তখন হচ্ছে বাজেটটা আপনারা ওইভাবে সেট করবেন যে আমার মেইন গোল কি। আমি ওয়েবসাইট ট্রাফিক চাই, কতগুলো ওয়েবসাইট ট্রাফিক চাই? আমি পার মান্থে 20,000 ওয়েবসাইট ট্রাফিক আনতে চাই গুগল অ্যাডস থেকে। কোন কিওয়ার্ড গুলোর জন্য? এই কিওয়ার্ড গুলোর জন্য। তাহলে আমার পার ডে বাজেট কত হচ্ছে সেটা ওই যে ওই সময় ওইভাবেই কিন্তু আপনাকে প্ল্যানিংটা শেয়ার করতে হবে আপনার বসের সাথে অথবা বায়ারের সাথে। এই জন্য বস বলেন বায়ার বলেন এদেরকে জিজ্ঞেস করতে হবে, এই জন্য কমিউনিকেশন করতে হবে যে ভাই তাহলে আমরা যে আমার গোল হলো সেলস আনা, কতগুলো সেলস আনতে চাই? আমি এতগুলো সেল আনতে চাই, তাহলে এর জন্য আমার কত বাজেট হওয়া উচিত? কিন্তু এই ডিসিশন তো যারা বিজনেস প্ল্যান করে তারা দিবে। এই জন্য মানে টক টু বস যে ভাই আমি গুগল অ্যাডস এর মাধ্যমে কি চাই, এই জিনিসটা আগে করে দেন ওই ওয়াইজ আমার বাজেটটা বানাতে হবে। কথাটা বোঝা গেছে? এখন একজন বললো, যেমন এই যে একজন কে যেন আলামিন ভাই তো মনে হয় বললো যে ভাই আমি 2টা কিওয়ার্ড সার্চ দিয়েছি, এর এত বেশি হয় না। কারণ এই ভদ্রলোকের বস যদি বলে যে ভাই আমি 50,000 টাকা $50,000 আমার বাজেট, যার সার্চই হয় ভাই 100টা, সে 50,000 বাজেট দিয়ে আসলে কি করবে? কথাটা বুঝতে পারছেন? বাট যখন আপনি বড় বড় কান্ট্রি, স্পেশালি ধরেন যে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এই রিজন গুলোতে দেখবেন যে একটা কিওয়ার্ডে মোটামুটি বিজনেস আছে, ভালো ভালো সার্চ আছে। তখন হচ্ছে যে আপনার এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? বাট আমি আপাতত বাজেট দিয়ে দিচ্ছি কত? 5। ব্যবহারে সন্তুষ্ট থাকেন। ওকে, এখন এই দেখেন আমাদের এখানে এসেছে বিডিং। আমরা বিডিং নিয়ে আজকে কিছুটা আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা পুরোটা আলোচনা করব। এখন হচ্ছে যে আমি জাস্ট বিডিং এর ইয়াটা একটু দিয়ে দিই, দেন আচ্ছা আচ্ছা, এখন বলেন তো বিট কাকে বলে? একজন একটু বলেন, জাস্ট রিকল করা। বিট কাকে বলে একজন বলেন তো? বিট কাকে বলে আমরা জানি না? হাই হাই, এক্সপেকটেশন আছে। আমি এই একটা ইয়ার পিছনে মানে একটা কিওয়ার্ডের জন্য আমার গোল কত? ধরেন যে আমি একটা সেল চাই, বা আমি একটা লিড জেনারেশন করতে চাই, বা আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক চাই, বা আমি হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাই, বা আমি প্রোডাক্ট কনসিডারেশন করতে চাই, যে ক্যাম্পেইনই আমি চালাই। এখন ধরেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর হচ্ছে কেপিআই মেজারমেন্ট করব আমরা কিভাবে? যখন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি তখন আমার কেপিআই নির্ধারণটা কি হবে, কিভাবে হবে? যে কতগুলো মানুষের কাছে রিচ হয়েছে, কতটা ইমপ্রেশন পেয়েছি, এইটাই না আমার কেপিআই? 100%। মানে যখন আমি মানুষকে শুধু দেখাতে চাচ্ছি আমি কি করি, এইটা মানুষকে আমি জানাতে চাই, দ্যাট ইজ কল্ড দ্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তার মানে আমি এইখানে আমার কেপিআই হবে কি? এখানে আমার কেপিআই হবে যে আমি কতজন মানুষকে দেখাতে পেরেছি, কতগুলা ইমপ্রেশন আমি পেয়েছি, ঠিক না? যখন আমি হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিক চাই বা প্রোডাক্ট কনসিডারেশন চাই, তখন আমি চাই কি? তখন আমি চাই যে আমার প্রোডাক্টটা কতজন মানুষ এক্সপ্লোর করেছে, মানে আমার প্রোডাক্টটা আমি কিভাবে সার্ভিস দিই, তারপরে হচ্ছে যে কি কি ফিচার আছে, কি বেনিফিট আছে, মানে যদি হচ্ছে আমার প্রোডাক্ট হয় মানে ডেলিভারি টাইম কি কি, মানে সাপোর্ট দিই কিনা, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলোই প্রোডাক্টটা। তারপর ধরেন যে অনেকে গ্যারান্টি দেয়, এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো তারা এক্সপ্লোর করতে চায় বা তারা ডেমো নিয়ে দেখতে চায়। তার মানে এই ডেমো বা এই জিনিসগুলো করতে হলে তাকে কি করতে হবে? ফিজিক্যাল শপ থাকলে তাহলে আলটিমেটলি ফিজিক্যালি তাকে আনা ট্রাই করতে হবে,
অথবা যদি আপনার অনলাইন শপ হয় তাহলে দুইটা জিনিস, হয় ওয়েবসাইট নাই মোবাইল অ্যাপস, এখানে আনতে হবে। কারণ এখানে ওই প্রোডাক্ট ওই মানে ওই অ্যাডটা দেখে ক্লিক করে আপনার যদি ওই ল্যান্ডিং পেজটাতে না আসে তাহলে তার সে এক্সপ্লোর করতে পারবে না, একটা ডেমো নিতে পারবে না। তাহলে এইখানে আপনার কেপিআইটা কি হবে? আমি কিন্তু এখনো বলছি না ভাই তুমি প্রোডাক্টটা কিনো। এখানে আমার কেপিআইটা কি হবে? এখানে আমার কেপিআইটা হবে যে আমার ওয়েবসাইট ট্রাফিকটা কতগুলো আসছে, মানে আমার কতটা ক্লিক হয়েছে, কতটা ক্লিক হয়েছে, আমার অ্যাড দেখে কতজন ক্লিক করছে, মানে আমার ওয়েবসাইটে আসছে অথবা আমার মোবাইল অ্যাপে আসছে, ঠিক কিনা? মানে আমার টার্গেট অবজেক্টিভে আমি কতটুকু আগাইছি। যাই হোক, এখন ধরেন এরপরে যখন আমি ধরেন সেলস বা লিড জেনারেশন, তখন আমার কেপিআই কি হবে? যে আমি এত টাকা খরচ করছি ভাই, আমি কয়টা প্রোডাক্ট আমার সেল হয়েছে বা কতগুলো লিড জেনারেশন আমি করতে পারছি। যখন আপনার ক্যাম্পেইনের গোল হবে যে আমি লিড জেনারেশন অথবা সেল, আমার কতগুলো কনভার্সন হয়েছে, কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে বা কতগুলো লিড জেনারেট করতে পেরেছি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন যে আপনি একজন অ্যাডভার্টাইজার, সেও হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিক চাই আপনার কিওয়ার্ডের জন্য, সেম কিওয়ার্ডের জন্য আরো এরকম আরো 3-4 জন কম্পিটিটর আছে, তারাও অ্যাড চালাচ্ছে, তারাও সেম কিওয়ার্ডের জন্য আপনার কি করতে চাই, তারা ওয়েবসাইটে ট্রাফিক চাই। তখন হচ্ছে যে এই যে আপনি সহ আরো 3-4 জন বা এরকম আরো 500 জন সেম কিওয়ার্ডের জন্য তারা ক্যাম্পেইন চালাচ্ছে, কার অ্যাড শো করবে বা কার অ্যাড থেকে কার অ্যাডটা গুগল শো করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওইখান থেকে আপনার কি ট্রাফিক এনে দিবে। এই যে এনে দিবে তার মানে হচ্ছে যে এইটাই, মানে এই যে কার অ্যাডটা অ্যাবসোলিউট টপে দেখাবে বা টপ পেজে দেখাবে এবং সেখান থেকে ক্লিক হয়ে আপনার পেজে নিয়ে চলে আসবে, এই যে ব্যাপারটা মানে কার্ডটা আনবে, এই ব্যাক এন্ডে গুগল বিডিং করে যে কার্ডটা আমি দেখাবো, কার আমি ট্রাফিক আনবো। কি রে ভাই, কথা শুরু নাই করতে 40 মিনিট শেষ হয়ে যাচ্ছে কেমনে বুঝি? আচ্ছা, কথা বুঝতে পারি, আমরা শেষ করে দেবো, বেশি না, 11:30 পর্যন্ত। এবার কেটে গেলে মনে করেন আমাদের ক্লাস শেষ, ওকে? কিন্তু হোমওয়ার্কটা দিতে হলে মানে আরেকবার আসতে হতে পারে, আমি সরি বলে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ। তো এখন এই ধরনের মানে আমাদের ক্যাম্পেইন গোল কি, সেই অনুযায়ী গুগল আমাদের বিডিং করার সুযোগ দিয়েছে। আমি যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাই তখন আমার এক ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে, যখন আমি লিড চাই তখন এক ধরনের বিডিং স্ট্র্যাটেজি, যখন আমি ওয়েবসাইট ট্রাফিক চাই তখন এক ধরনের বিডিং স্ট্র্যাটেজি আমাকে ব্যবহার করতে হবে, যাতে গুগল ব্যাক এন্ডে ওই বিট করে আমার আলটিমেট রেজাল্টটা এনে দেয়। কথাটা বুঝতে পারছেন? এই অনুযায়ী গুগল তাদের বিডিং স্ট্র্যাটেজিকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অটোমেটেড আর একটা হচ্ছে স্মার্ট, অটোমেটেড বা স্মার্ট, আর একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং। ম্যানুয়াল বিডিং মানে হলো সেখানে আমার একটা ট্রাফিক এনে দেওয়ার জন্য বা আমার একটা সেল গুগল এনে দিবে আমার অ্যাকর্ডিং টু ক্যাম্পেইন গোল, আমি গুগলকে কত টাকা দিতে চাই, দ্যাট ইজ কল্ড বিড অ্যামাউন্ট বা বিড। আর এই পুরো প্রসিডিউরটা বলে হচ্ছে যে ম্যানুয়াল বিডিং। আর আমি চাচ্ছি যে না, আমি ওয়েবসাইট ট্রাফিক চাই বা আমি সেল চাই, আমি একটা বিডিং সিলেক্ট করলাম যে তুমি ভাই অটোমেটেড, তুমি নিজেই আমার জন্য ব্যাক এন্ডে আমার অন্যান্য অ্যাডভার্টাইজারের সাথে যে আমি গেম খেলতেছি আমার একটা সবার উপরে দেখাবে এবং ওইখান থেকে ক্লিক করায় তুমি আমার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিয়ে আসবা এবং সেখান থেকে আমার একটা প্রোডাক্ট সেল করবা অথবা লিড জেনারেট করে দিবা। এর জন্য গুগল ওই রিয়েল টাইম অকশন করে নিজেই বিড বসিয়ে দিবে, মানে কোনো সময় $2 কাটবে, কোনো সময় $3 কাটবে, কোনো সময় $1 কাটবে, অ্যাকর্ডিং এটা গুগল রিয়েল টাইম বিড করবে। কথাটা কি বোঝা গেছে না জানি, আরো ডিটেইলস আসবে, এত জাস্ট অটোমেটেড তবে আর স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি আমাদের এজ এ মার্কেটে কাজ করতে গেলে অ্যাকচুয়ালি আমাদের কোনটা প্র্যাকটিস করা উচিত? স্ট্যান্ডার্ড হলো যে প্রথম যখন আপনি ক্যাম্পেইন চালাবেন তখন ম্যানুয়াল বিডিং চালানো স্ট্যান্ডার্ড, না হলে আপনার অনেক টাকা কেটে ফেলবে। ওই যে কোয়ালিটি স্কোর করে মার খাবেন, একটা সার্টেন টাইম পরে ধরেন যে 2 উইকস 3 উইকস বা 1 মান্থ পরে তখন আপনাকে অটোমেটেড বিডিং এ যেতে হবে। কারণ অটোমেটেড বিডিং এ গেলে গুগলের উপর ছেড়ে দিলাম, গুগল আমার ইয়াটা এনে দিবে। কিন্তু প্রথম অবস্থায় এটা চালালে কস্টটা বেড়ে যায়, কারণ আপনি ফেসবুকে বা গুগলে যখনই প্রথম অবস্থায় অ্যাড চালান দেখবেন একটু কস্ট বাড়ে। একটা সার্টেন টাইম পরে যখন গুগল সব ক্যালকুলেশন করে, আপনার অ্যানালাইসিস করে, আপনার ওয়েবসাইট এভরিথিং, তখন হচ্ছে যে
এই কস্টটা আস্তে আস্তে কমে যায়। এটা আমরা প্র্যাকটিক্যালও দেখবো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? এইটাই হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। প্রথম অবস্থায় আমরা ম্যানুয়াল বিডিং ইউজ করব। এখন ম্যানুয়াল বিডিংটা তো আমরা বুঝলাম যেটা আমি নিজেই বসাচ্ছি, আর অটোমেটেড বিডিংটা হলো যে গুগল রিয়েল টাইম অন্যান্যরা যারা অ্যাড দিচ্ছে, ওই যে আমরা যে সময় ক্যালকুলেশন করেছিলাম লারি অমুক তমুক কে কত টাকা দিবে, অটোমেটেড বিডিং এর সময় আপনার অ্যাডটা বা আপনার ক্যাম্পেইনের গোলটাকে অ্যাচিভ করার জন্য সে রিয়েল টাইম নিজেই বিডিং করবে। $1, $2, $5, কোনো সময় $60 সে কাটা নিবে অ্যাকর্ডিং টু বিড স্ট্র্যাটেজি। এখানে 9 প্রকারের বিডিং স্ট্র্যাটেজি আছে, সেটাতে আমরা আসতেছি। আর অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিটা ওদের হচ্ছে মেশিন লার্নিং অর এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমে কাজ করে। এখন খুব সংক্ষেপে আমি একটু বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, যাতে আপনারা জিনিসটা মনে রাখতে পারেন এবং কাজ করার সময় জিনিসগুলোকে রিয়েলাইজ করতে পারেন, ফিল করতে পারেন। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি ভাই আর্টিফিশিয়াল এআই মানে কি, একজন বলেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও ফ্যান্টাস্টিক। না ভাইয়া, AI মানে কি? অটোমেটিক্যালি কাজ করার জন্য যে মেশিনটা কাজ করে, যে ওটাই মেশিন না, আসলে ওইটাই তো তারা একটা অ্যালগরিদম কইরা তুইছে যে algorithm তুমি গুলো এই কাজ সিস্টেমে কাজ করো, যার ফলে ভাইয়া এআই তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাইয়া। হ্যাঁ ওই এআই একটা প্রোগ্রামই তো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফ্যান্টাস্টিক। ওই ওকে, আমরা প্রোগ্রামের মনে হয় আমরা বেশি মাঝে সময় না নিই, আর 5 মিনিটের আছে। মেশিন লার্নিং বা এআই সিস্টেমটা হলো মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। তার মানে আমাদের যেমন ন্যাচারাল বুদ্ধিমত্তা আছে, তার মানে একটা গাড়ি আপনার সামনে আসতেছে, আপনি ইনস্ট্যান্ট আপনার ভিতরে ক্যালকুলেশন হয়, ডিসিশন নিতে পারে যে আপনাকে সরে যেতে হবে। এই সমস্ত এই সিস্টেমটা কার আছে? মানুষের আছে। অথবা আপনার সামনে 5টা রোড আছে, আপনি ক্যালকুলেশন করতে পারেন যে ওই রোডে গেলে পারে আমি মতিঝিল যেতে পারবো। সো এটা হচ্ছে যে আপনার ন্যাচারাল বুদ্ধিমত্তা, প্রাকৃতিক বুদ্ধিমত্তা। আর কৃত্রিম বুদ্ধিমত্তাটা হলো যে সেম আপনি যে চিন্তা চেতনা থিঙ্কিংটা করেন, সেই জিনিসটা একটা মেশিনের মধ্যে ঢুকাই দিয়ে আপনার মতো করে আমি কাজ করাতে পারবো, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা মেশিনকে বুঝাতে হয়, মেশিনকে প্রথমে শিখাতে হয়। এই যে মেশিনকে যে প্রসিডিউরের মাধ্যমে যে এইটা হলে তুমি এটা করবা, সামনে 2টা রোড আসলে তুমি সেকেন্ড রোড দিয়ে চলে যাবা, কারণ এইটা তার আগে কিছু ক্যালকুলেশন আছে, এই জিনিসগুলোকে বলে হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, তুমি কি ডিসিশন নিবা এর পরে, একদম মানুষের মতো চিন্তা করার জন্য। এখন মেশিন লার্নিং বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে মেশিনকে যেহেতু আগে বুঝাতে হয়, সেহেতু মেশিনকে আগেই জানিয়ে দিতে হয়। কি রকম? ও সবসময় মেশিন লার্নিং বা এআই সিস্টেম সবসময় একটা প্রেডিক্টিভ কাজ করে, মানে পূর্বের ডেটা আগে অ্যানালাইসিস করে, তারপরে সে ডিসিশন নিয়ে ঠিক মানুষের মতো কাজ করে, যে এটা করা আমার উচিত, এই জন্য আগে ডেটা দিতে হয়। যেমন ধরেন এই যে সেকেন্ড ওয়েভ আসতেছে, এটা একটা নিউজ, অথবা মতিঝিল, তারপরে হচ্ছে যে ধরেন ধানমন্ডি, উত্তরা রেড জোন, এখানে প্রতিদিন এই হারে করোনা রোগী বাড়তেছে, এবং ওখানে কিন্তু ডেটা অ্যানালাইসিস যে একজন মানুষ আরো 5 জন মানুষকে ছড়াতে পারে যদি এত দূরত্বে থাকে, ওখানে এতগুলো বাজার আছে, ওখানে এতগুলো মানে পাবলিক গ্যাদারিং প্লেস আছে যেখানে মানুষ গ্যাদারিং করে, যেমন হাতিরঝিল গ্যাদারিং প্লেস, ওইখানে গেলে বোঝা যায় যে কোয়ারেন্টাইন কাকে বলে বিকালে। সো এই ডেটাগুলো আগে দিয়ে দিতে হয় কাকে? ওই মেশিনকে। তখন ওই মেশিন অ্যানালাইসিস করে আগামী 5 মাস পরে কি ঘটনা ঘটবে সে ওইভাবে ডেটা দিতে পারে। এইভাবে হচ্ছে প্রত্যেকটা মেশিন লার্নিং কাজ করে। এবার কাম টু দা পয়েন্ট, আমাদের গুগল অ্যাডসে যখন হচ্ছে যে ধরেন যে আপনি কেটে যেতে পারে, কেটে গেলে ইনস্ট্যান্ট চলে আসছেন, আমি আবার ইয়ে করব। ধরেন গুগল অ্যাডসে হচ্ছে যে গুগল অ্যাডসে আমরা কি পেতে পারি, যে আমরা একটা ক্যাম্পেইন চালালাম, ওখান থেকে কতগুলো সেল হয়েছে, কতগুলো ক্লিক পড়ছে, সিটিআর কত টাকা খরচ হয়েছে, তারপরে হচ্ছে যে আর কি হতে কতটা ইমপ্রেশন পেয়েছি, কতটা মানুষের কাছে রিচ হয়েছে, এই ডেটাগুলো কিন্তু আমরা পেতে পারি, ঠিক না? এখন এই প্রিভিয়াস ডেটা এবং কোন ধরনের মানুষ আপনার ওয়েবসাইটে আসতেছে, কি ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে তারা আপনার ওয়েবসাইটে আসতেছে, এই বিষয়গুলো
গুগল একটা একটা ডেটা পাইলো কিসের জন্য? এই যে আপনার গুগল অ্যাড 5 এই যে এই অ্যাকাউন্টের জন্য এই ডেটাটা গুগল অ্যাডস প্ল্যাটফর্মের কাছে থাকলো। এইবার যখন আপনি অটোমেটেড বিডিং করবেন তখন গুগল ওই প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করবে যে এই ধরনের বেস্ট ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড বেস্ট ওয়েব হোস্টিং ফর ই কমার্স, এই 2 3 4টা 5টা কিওয়ার্ড থেকে সার্চ দিয়ে যারা আসছে তারা আমার প্রোডাক্ট পারচেজ করেছে। যারা ওয়েব হোস্টিং লিখেছে তারা শুধুমাত্র এসে দেখে বাউন্স ব্যাক, তারা চলে গেছে। এইভাবে হচ্ছে এইবার গুগলের কাছে এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে গুগল তাদের কাছে নিয়ে যাবে আপনার অ্যাডটা যারা যে কিওয়ার্ড গুলো থেকে আপনি সেল পেয়েছেন অ্যাকর্ডিং টু বিডিং স্ট্র্যাটেজি বা ক্যাম্পেইন গোল, যে কিওয়ার্ড গুলো থেকে আপনি ইমপ্রেশন পেয়েছেন বেশি, ওই ধরনের কিওয়ার্ড লিখে যারা সার্চ দেয়, গুগলের কাছে ডেটা আছে তো, ওই ধরনের মানুষের কাছে আপনার অ্যাডটা গুগল শো করানোর ট্রাই করবে। বুঝতে পারছেন? এবং আপনার আলটিমেট গোলটা এনে দেওয়ার ট্রাই করবে। এইভাবে হচ্ছে গুগল অ্যাডস এর মেশিন লার্নিং এ অটোমেটেড বা স্মার্ট বিডিংটা কাজ করে। আর ম্যানুয়াল তো আমরা যেটা দিচ্ছি সেটা দিচ্ছি। বিষয়টা কি ক্লিয়ার না বন্ধ হয়ে যাবে? আর একবার একটু কষ্ট করে আসবেন। আচ্ছা ভাই, আমি মনে হয় কেটেই দিই, আর একবার একটু কষ্ট করেন। আই এম রিয়েলি সরি যে না ঠিক আছে স্যার, ঠিক আছে, উচিত না। আমি আমরা এগুলো নোটিফিকেশন আসছে, আমি মানে অফিস থেকে এসে আগে বিলটা দিয়েছি, এরপরেও আমার সাথে জুম আজকে এরকম করলো। যাই হোক, ছাড়া তো জীবন চলবে না। ওকে, তো আপনাদের এই মেশিন লার্নিং এন্ড হচ্ছে গুগল অ্যাডস এর মেশিন লার্নিংটা কিভাবে কাজ করে এটা কি বুঝতে পারছেন? মানে প্রিডিফাইন্ড, তাকে একটা সিস্টেম আগে থেকেই দিতে হয়, দেন ওইটার উপর ডাটা অ্যানালাইসিস করে সে হচ্ছে আপনার একটা প্রেডিক্টিভ বা একটা শিওর শট মারা ট্রাই করে। যেমন ধরেন ও যদি জানে, যেমন ধরেন যে আপনি অ্যাড চালাচ্ছেন লারিবের, তো লারিবের হচ্ছে যে উইমেন্স কুর্তি প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা লিখে যে লোকটা এসেছিল সে আসলে একটা প্রোডাক্ট কিনেছে, তো গুগলের কাছে ডেটাটা থেকে গেল না? আমরা কনভার্সন ট্র্যাকিং বসাবো। এখন এই রকম তো গুগল শুধুমাত্র লারিবের মতো তো আরো বিজনেস আছে এই একই জনে, তারাও তো অ্যাড চালায় এবং গুগলের কাছে এই ধরনের ডেটা আছে। তখন ও এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে এই রকম আরো কি কি কিওয়ার্ড আছে, যে সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে মানুষ প্রোডাক্ট কিনেছে, তাদের কাছে আপনার অ্যাডটা শো করার ট্রাই করে যাতে আপনার প্রোডাক্টটা সেল হয়। যখন আপনার ক্যাম্পেইন গোল থাকে সেলস। এখন কি বলেন বুঝিনি? মানে সেল বলতে তো এখানে কনভার্সনটা, তাই না? কনভার্সন মানে সেল মানে কনভার্সন হতে পারে, কিন্তু সব কনভার্সন কিন্তু সেল না, মাথায় রেখে। মানে প্রত্যেকটা সেল কনভার্সন, কিন্তু সব কনভার্সন সেল না। অবজেক্টিভের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি। আমি চাই যে অ্যাড টু কার্টে আমার মানুষ আছে, অথবা আমার গোল হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে যায়, দ্যাট ইজ কল্ড কিন্তু কনভার্সন। কিন্তু যখন আমি বলছি ডিরেক্ট সেল চাই, মানে আমার প্রোডাক্টটা পারচেজ হবে, এই কিওয়ার্ড লিখে এই জোনের মানুষ, এইবার গুগলের কাছে আরো ডেটা আছে, সে তখন ম্যাচিং করা শুরু করে কারা কারা হচ্ছে যে এই ধরনের কিওয়ার্ড গুলো, এই ধরনের কিওয়ার্ড লিখে বা এই ধরনের বিজনেসে কারা কারা প্রোডাক্টে, তাদের কাছে আপনার অ্যাডটা শো করে যাতে আপনার প্রোডাক্টটা সেল হয়। কারণ গুগলে যখন আপনি ওখানে ক্যাম্পেইন গোল হিসেবে সিলেক্ট করে আসতেছেন কি সেল, তখন তো গুগলকে আলটিমেটলি ট্রাই করতে হবে আপনার এই বাজেটের মধ্যে এই বিডিং স্ট্র্যাটেজিতে আপনার ম্যাক্সিমাম পরিমাণ সেল এনে দেয়া। তাহলে গুগলের কিন্তু মাথা ব্যথা হয়ে গেল। এখন বলতে পারেন ভাই এটা কি হয়? ইয়েস হয়, এটা হয়। গুগলের ওই লেভেলের ডেটা আছে, ওই লেভেলের অ্যানালাইসিস আছে, তা না হলে পারে এই প্রোডাক্ট কেউ ইউজ করতো না। বল $355 49% এই গুগল অ্যাডস খায়া দিছে কেন? এটা দিয়ে হয়। ফেসবুকের ক্ষেত্রে হয়, ফেসবুকও কিন্তু এরকম। আচ্ছা, এইটাই ছিল মোটামুটি কথা। এখন ধরেন এইখানে দেখেন আমাদের অনেক যে এতগুলো বিডিং স্ট্র্যাটেজি আছে, এই বিডিং স্ট্র্যাটেজির আমাদের প্রত্যেকটা বিডিং স্ট্র্যাটেজি জানতে হবে, কোন ক্যাম্পেইন গুলোর জন্য কোন বিডিং স্ট্র্যাটেজি ইউজ করব,
কোন তারপরে হচ্ছে যে এটাই এটাই আর কি, কোন ক্যাম্পেইন গুলোর জন্য আমাদের কোন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করা ভালো হবে, এবং হচ্ছে যে আমার উদ্দেশ্য কি, এই বিষয়গুলোর উপরে বেস করে আমরা এই ইয়াগুলো একটার পরে টার্গেট সিপিএ, টার্গেট আরওএস ম্যাক্সিমাম, এবং সেটা আর কিভাবে সেলের ক্ষেত্রে কোনটা বেটার হবে, মানে কোনটা সেল নিয়ে আসার জন্য, মানে সেল নিয়ে আসার জন্য কোনটা ওইটা তো বেটার আমরা হবে? শিখবো বস, আপাতত একটু চেপে যাই, ওই কথাটাই আমি বলতেছিলাম আর যে মানে এই ক্লাস আমার এখানে শেষ হয়ে গেল না ভাই, এতগুলো আছে কাহিনী শেষ, নো, এটা এই টোটাল এইগুলোর উপরে নেক্সট ক্লাসটা হবে টোটাল এইটার উপরে, মানে ফুল 2 ঘন্টা এটা নিয়ে কথা বলবো। আজকে জাস্ট বললাম যে বিট কি জিনিস, বিডিং কি জিনিস, অটোমেটেড বিডিং কি, ম্যানুয়াল বিডিং কি, অটোমেটেড বিডিং গুগলের ক্ষেত্রে কিভাবে কাজ করে। কথা বোঝা গেছে না যায় নাই? গেল নাকি? জি, এই শিটটা আমরা পড়ালেখা করব নেক্সট ক্লাসে, কখন কোন কিয়া ব্যবহার করব, কোনটা কি, এ টু জেড। ঠিক আছে, যখন আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব তখন আমি কোন বিট ব্যবহার করব, যখন আপনি ওয়েবসাইট ট্রাফিক চাই তখন আমি কোন ইয়া করব, তার জন্য আমার ক্যাম্পেইন গোল কি, ক্যাম্পেইন টাইপ কি কি হতে পারে, এভরিথিং মোটামুটি আমরা আলোচনা করব নেক্সট ক্লাস। কথা বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে ভাই। তাহলে আমাদের নেক্সট ক্লাসটা তো ওটা হবে, আমাদের হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে যে লোকেশন টার্গেটিং, মানে হোমওয়ার্কটা দেখেন, হোমওয়ার্কটা হলো হোমওয়ার্ক, এটা কি কত ভাই, ক্লাস 5 না? ক্লাস 5 এর হোমওয়ার্ক হলো যে লোকেশন টার্গেটিং কয়ভাবে করবেন? 3-4 ভাবে। ওই যে জিপ, তারপরে হচ্ছে যে জিপ, ম্যাপ, তারপরে হচ্ছে ডিভিশনের ইয়ে ধরে ইনক্লুড, এক্সক্লুড, জি, টার্গেট, নিয়ারমি, তারপরে হচ্ছে যে আরেকটা কি যেন ছিল, এরিয়া, তারপরে হচ্ছে পিন দিয়ে, উইথ এক্সক্লুশন, মানে এক্সক্লুড করতে পারেন, ইনক্লুড, মানে বিভিন্ন ভাবে ট্রাই করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে জানেন, যাতে আপনার মনে থাকে। এইভাবে হচ্ছে লোকেশন গুলো ইয়া করেন, মানে জাস্ট অতটুকুই, তারপরে হচ্ছে ওই অতটুকু আমার স্ক্রিনশট দিলেই হবে। আর আজকের ইয়া কিন্তু বেশি না, খুব কম, কিন্তু নেক্সট ইয়েতে কিন্তু অনেক বড় কাজ থাকবে বস। আজকে অনেক আলোচনা করছেন, অনেক কিছুই, মানে একটু আরো 2 বার শোনা লাগবে। বুঝিনি বস। মানে আজকে অনেক বিষয় আলোচনা করছেন, ভিডিওটা আরো 2-3 বার। না, আজকে অনেক বিষয় বলতে আজকে খুব কঠিন বিষয় না, খুব সহজ বিষয়, কিন্তু এই জায়গাটা বস কিন্তু একটু ইয়া আছে আর কি, যার আমি একটা প্রিয়া করলাম আর কি, অন্তত এতটুকু কিন্তু মনে রাখতে হবে। আমি যদি অন্তত নেক্সট ক্লাসে যদি জিজ্ঞেস করি বস মেশিন লার্নিং কিভাবে কাজ করে, এটা বলতে হবে যে মেশিন লার্নিং হলো যে কৃত্রিম ভাবে তার ভিতরে একটা বুদ্ধি ঢুকাইয়া দেয়া, কিন্তু সেটা কিভাবে দেয়, আগে থেকে তাকে ডাটা দিয়ে রাখা আগে হয়, থেকে একটা ডেটা দিতে হয়, যেটার উপর বেস করে ও ডিসিশন নিতে পারে এবং সেটা সেটা করতে পারে। আর এই যে কি করবে কোন ডিসিশনের ক্ষেত্রে এই যে ঘটনাগুলো ঘটায়, এটা হচ্ছে একটা অ্যালগরিদমিক প্রসিডিউর, ইটস এ প্রসিডিউর। বুঝতে পারছেন ভাই? আর গুগল অ্যাডস এটা করে যে ওর ডেটা, গুগল অ্যাডস এখানে কি ডেটা পেতে পারে, ম্যাক্সিমাম কতগুলো ক্লিক আসছে, কতজন ওয়েবসাইট ভিজিট করে, কতজন প্রোডাক্ট পারচেজ করতে, কতজন অনেক সময় ধরে ছিল, কতজন একটা মানে একটা জাস্ট ভিউ করছে, মানে এই যে এই ডেটাগুলোই কিন্তু ওর কাছে থাকে, এই ডেটাগুলো অ্যানালাইসিস করবে, এইবার গুগলের কাছে যে ডেটা আছে সেই ডেটাগুলো করে মেসিং করবে, মেসিং করে তাদের কাছে অ্যাড নিয়ে যাবে, যাতে আপনার যে ক্যাম্পেইনের গোল সেটা অ্যাচিভ হয়, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এইটা জাস্ট একবার প্র্যাকটিস করেন, এই জায়গাটা একটু প্র্যাকটিস একটু প্রবলেম হবে, দেখবেন পিনের সময় কাজ করার সময় একটু প্রবলেম হবে ছোটখাটো। জি বলেন। আচ্ছা, বোর্ডটা কি মেশিন লার্নিং? কোনটা? চ্যাটবট। কোন চ্যাটবট বস?
ওই যে স্যার চ্যাট কোন একটা সাইডে গেলে অটোমেটিক চ্যাট মিনি চ্যাটের চ্যাট কথা বক্স বলতেছে আইকন। মনে হয়। ও আপনি মানে চলে গেছেন, এটাতে তো ও আমাদের বাইরে চলে দিয়ে গেছেন। আসতে হয়, এই প্রশ্ন করবেন 10 মিনিট ওইখানে পর। তো ফ্লো সেট করে দিয়ে আসতে হয়, বলা যায় মেশিন ল্যাঙ্গুয়েজে অটোমেটিক। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে, নাহলে আমরা ক্লোজ করব। কোনো আমাদের কোশ্চেন কোনো নাই, প্রশ্ন তবে হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে কোশ্চেন করি আসি। হোয়াটসঅ্যাপে কোশ্চেন করেন, কিন্তু যে কোশ্চেন গুলো আমার ভিডিওর মধ্যে হয়েছে সেগুলো করেন না, এবং সেগুলো ইয়া হলে পরে কিন্তু এই যে আনসার পাবেন এই তেড়া, যেমন আজকে পাইছেন না তেড়া আনসার, এরকম আনসার পাবেন যে ভাই ভিডিও দেখেন, মানে আমি বলছি আমার মনে নাই, আপনি বলতেছেন ভাই আমি ভিডিওর মধ্যে পাই নাই, আপনি 100% আপনি মিথ্যা কথা বলতেছেন। না সত্যি আমি ভিডিওতে ওই জিনিসটা একবার আপনি বলছেন, কিন্তু ওইটা আপনি একদম ক্লিয়ারলি বুঝান না আর কি, যে ক্লিয়ারলি বলা যে আমরা যেমন আজকে যেরকম ক্লিয়ারলি বলছেন যে আপনার ভাইয়া প্রশ্নটা ছিল যে আমরা কিওয়ার্ড রিসার্চের সময় আমরা যে ইউআরএলটা কম্পিটিটরে দেব না নিজেরটা দিব, কম্পিটিটরেরটা দিব, তাহলে কম্পিটিটরের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ যাই বলেন বা ওর যে পাবলিক ইনফরমেশন অ্যানালাইসিস করে গুগল ও কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, বাট ওই কিওয়ার্ডই যে আমাকে নিতে হবে তা না। আমার কিওয়ার্ড নিয়ে একটা নিয়ম আছে, মোটিভ, তারপরে যে কিছু ক্রাইটেরিয়া আছে, বেস্ট তমক তমক, মানে আমাকে আসলে আলটিমেটলি বুঝতে হবে মোটিভ। ওইটাই এইভাবে এখানে আপনি শুধু একটা সাইড দিয়ে বুঝেছেন, তো যার জন্য ওই মাথার মধ্যে একটা সাইডে ঘুরছে। পরে আমার চিন্তা হইলো যে এটা কি শুধু খালি আমরা কম্পিটিটরেরটা ইউজ করব, এই দিক থেকে আমি কোশ্চেনটা করছি। ঠিক আছে, পরে বুঝতে পারলাম যে actually না, এখন এটা তো আমাকে বলেন দেওয়া যায়। মোটামুটি বিরক্ত কারা, বা কোর্স করতে এসে মনে হচ্ছে যে মনে হয় ভুলই করছে, এটা কি রে ভাই, এরকম মনে হয়েছে কার কার? মানে উপস্থিতি অনেক কম, আবার 9টায় ক্লাস, আপনারা মানে আপনাদের কারণেই আপনার স্যাক্রিফাইস করা হয় যে 45-এ শুরু করা হয়, মানে আমি কিন্তু এটা 9টা 15 ওপেন করে বসে থাকি বস। ভাইয়া এটা হচ্ছে কি, সবাই তো চাকরি বাকরি হয়তো করে, কাজ টাজ করে, বাসায় হয়তো অনেকের না কথা এটা হলে তো আমার কোনো সে নাই, কাজ থাকতেই পারে, বাট পয়েন্ট হলো বিরক্ত কারা।